না, শিখার কিছু নেই আমার কাছে। অল্পে গল্প যদি আমরা কিছু অর্জন করতে পারি আর কি, সেটাই আমরা দেখবো। আমরা তো প্রিলিকে টার্গেট করে আপাতত করছি, রিটেনেও তো এভিডেন্স একটা আছে, আছে না? আপনার প্রি পরীক্ষা কি ডেট এসেছে, ডেট এসেছে? হ্যাঁ, সম্ভব কখন হতে পারে? জুনে? তাহলে আমাদের হাতে সময় আছে মে। জুনে কি মিড জুন হবে? তার মানে আমরা প্রায় 2 মাস সময় আমাদের হাতে আছে। ইনশাল্লাহ প্রিলির জন্য 2 মাস আমাদের জন্য এনাফ, যদি আমরা প্রতিদিন ক্লাস নিতে পারি। মাঝে মাঝে যদি আমরা ভার্চুয়ালি ক্লাস কন্ডাক্ট করি, কোনো সমস্যা হবে? হ্যাঁ। তো সেই জন্য কি করতে হবে, আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করতে হবে, আছে না? আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো, কখনো যদি ইনকনভেনিয়েন্ট হয় আপনার অ্যাকচুয়ালি ক্লাস নিতে, সেই ক্ষেত্রে আমরা ভার্চুয়ালি ইনশাল্লাহ ক্লাস কন্ডাক্ট করবো। সেটাও আমরা ইনশাল্লাহ পুরোপুরি হিসেবে পাবো, ঘাবড়ানোর কিছু নাই। যেহেতু এখন আর রিটেন নিয়ে আমার এত বাজার একটা নাই এখন, তাই না? আমার ফোকাস হচ্ছে প্রিলিকে। তো প্রিলিকে যে ফোকাস করে আমরা ক্লাস নিব, রিটেনটা যাতে ডিটেলস আমরা যাবো না। তো প্রিলিকে ফোকাস করে ক্লাস করতে হলে আপনার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন আসবে। প্রশ্ন আসবে, প্রশ্ন যদি ক্রিটিক্যাল করে তাহলে অবশ্যই হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে টাচ করবে। কথা বুঝতে পারছেন? হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কার জানা আছে? আমি ওই সবসময় ওনার কাছে চলে যেতে পারি হয়তো। Could you try your level best to clear all of us the historical background of the evidence set? আপনি কি আমাদের সবাইকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে একটু বলবেন? নেক্সট ক্লাসে বলবেন? আচ্ছা, রেকর্ড হচ্ছে না? আচ্ছা, রেকর্ড হলে ভালো কথা। সেক্ষেত্রে অননুমোদিত কোনো পারপাসে ইউজ করবেন না। অননুমোদিত পারপাস বলতে মানে আইনগত পড়ালেখা ছাড়া কারোর সাথে শেয়ার করার দরকার নেই। এবং আমাদের পরিচয় টরিচয় সব জায়গায় শেয়ার করার কোনো প্রয়োজন নেই আর কি। আমরা এখানে ব্রাদারলি অ্যাপ্রোচে আসছি, কেমন? আর আমি তো আগে বলেছি আমরা কেউ এখানে এক্সপার্ট হিসেবে আসি না। তো সুতরাং আমাদেরকে এক্সপার্ট হিসেবে যদি ট্রিট করা হয় অন্য জায়গায়, শুনে বললো যে আমি কিসের এক্সপার্ট হবো, তাই না? না, ওটা ভালো, ওটা ভালো, এটা আসছে কি জন্য? প্রযুক্তি আসছে, তাকে ইউজ করবেন। আপনি যদি প্রযুক্তির সাথে আপডেট না থাকেন, তাহলে তো আপনি পিছিয়ে যাবেন। সময়ের সাথে আপডেট থাকতে হবে, এটা হচ্ছে মুমিনের কাজ। মুমিন সবসময় সময়ের সাথে কি থাকে, আপডেট আছে কারা? বর্তমান বিশ্বে কোন স্টেটে সময়ের সাথে আপডেট আছে? মুসলিমদের মাঝে ইরান সময়ের সাথে কি আছে? এই জন্য তো এখন পর্যন্ত চোখে চোখ রেখে কথা বলতে পারতো। আমেরিকান ভাইস প্রেসিডেন্টকে 2বার ফ্লাই করেছে পাকিস্তান, এমনি এমনি সবকিছু বলে দেখছে, যে জন্য সম্ভব না যুদ্ধ করে। তারাই পাগল হয়ে গেছে, পাকিস্তানের শরণাপন্ন হয়েছে, তুমি একটু এগিয়ে আসো ভাই, বাঁচাও। বুঝতে পারছেন? কিসের জন্য, কিসের বলে? সময়ের সাথে প্রযুক্তির সাথে তারা এগিয়ে ছিল। যারা পিছিয়ে যাবে, আমরা পিছিয়ে যাবো। কথা বুঝতে পেরেছেন? মুসলমানরা সবসময় আপডেট থাকে, অথচ দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা সবসময় পিছিয়ে আছি। পিছিয়ে আছি। আমরা ছোটখাটো বিষয়ে আমরা বিভেদ করি, কে হাত বুকে বাঁধলো, কে ছেড়ে দিল, এগুলো নিয়ে বিভেদ করি। একজনে এক গ্রুপ বলে সালাফি, আরেক গুলো বলে ওয়াবি, আরেক গুলো বলে হানাফি, আরেক গুলো বলে মাযহাবি, আরেক গুলো বলে লামাযাবি। এই এক গ্রুপ আওয়ামী, এই এসব মানসিকতা নিয়ে করতে করতে আমরা সবাই বিদ্বেষ পোষণ করি একে অপরকে। বিদ্বেষ করানো হয়ে গেছে আমাদের সাইকোলজিতে, কিন্তু একটা বিভেদ চলে আসছে। না, মুসলিম উম্মাহ এক উম্মাহ, কোনো বিভেদ রাখা যাবে না। তাবলিগি জামাত দেখছেন, ও আমার আপন ভাই, সবচেয়ে কাছের ভাই। কথা বুঝতে পারছেন? এটা মনে করতে হবে। ইসলামে সালাফি মালাফি কোনো বিভেদ নাই, কি নেই? সালাম। বিভেদ মুখ দিয়ে বলবেন, একজনে বললে থামাই দিবেন "এই সালাফি প্রতি", এটা আর কখনো বলবো না। সালাফি মসজিদ আবার কি জিনিস, এটা কখনো বলবো না। ওরা ভুল করলে আমিও করবো না। হ্যাঁ, আমরা করবো না। আপনার পুকুরের কাজ পুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, মানুষের স্বভাব পায়। এটা হলো কথা। এখন আপনি ভুল করছেন, আমিও ভুল করলে এখানে ভুল বাড়বে না, আরো বাড়বে। এটা আরো বিশাল ব্যাপার বিষয়। উনি ভুল করছে, আমি দায়িত্ব নিয়ে ভুলটা সংশোধন করার জন্য, মিনিমাইজ করার জন্য চেষ্টা করতে হবে। এই সবাই পাগল করলে তো, পাগলামি করলে তো আর পাগলই পারবে। তো এগুলো বিষয়ে কথা থেকে কথা যাবে, এগুলো শিক্ষার অংশ। আপনারা ইয়ে করবেন, বোর্ড হবেন না। আমরা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমি যেটা বলতে চাইবো, সেটা হলো
এখানে এই বইটাতে আমিনুল ইসলাম নামে এক ভাই লিখছে সুফি প্রকাশনের বই, এটা নিয়ে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আলোচনা আছে, আপনারা একটু পড়ে নিন। ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এখানে বলা হয়েছে। দেখেন আমরা প্রথমেই চলে যাচ্ছি। আমাদের এভিডেন্স অ্যাক্ট হচ্ছে দেখে 15 মার্চ 1872। এটা ইনঅ্যাক্টেড হয়েছে 15 মার্চ 1872। আইনটা ছিল 1872 সালে কত নম্বর আইন? 1 নম্বর আইন, ঠিক আছে, অ্যাক্ট নং 1 অফ 1872। আর এটা কার্যকরী হয়েছে কখন? 1872 সালে। তাহলে একটা হচ্ছে ইনঅ্যাক্টেড হওয়া এক জিনিস, কার্যকরী হওয়া আরেক জিনিস। প্রশ্নটা কেটে গেলে দিয়ে দিতে পারে। এগুলো হচ্ছে পাগলা কোশ্চেন, কিন্তু পাগলা কোশ্চেন অনেক সময় করে ফেলে এক্সামিনার। পরীক্ষা যারা পরীক্ষা নিয়ন্ত্রক আছে, পরীক্ষা প্রশ্ন ফর্মুলেট করে, তারা যদি পাগল হয়, অনেকটা পাগলামি প্রশ্ন করে। এটা জেনে আমার কি ফায়দা? খুব একটা ফায়দা তো নাই। তো এই প্রশ্ন দিয়ে বসে দেখতে পারে। কিন্তু আপনি এই পরীক্ষার বৈতরণী পার হওয়ার জন্য আপনাকে প্রিপারেশন থাকতেই হবে। এই ধরনের পাগলা কোশ্চেনকে আমরা পছন্দ করি না, কারণ এখানে শিক্ষণীয় কিছু নাই খুব একটা। শিক্ষণীয় বিষয় হচ্ছে গভীরে গিয়ে সেকশনগত বিষয়, প্র্যাকটিক্যাল বিষয়ে প্রশ্ন করা, বুদ্ধি বুদ্ধি সৃজনশীল। কিন্তু অনেক সময় সৃজনশীল কোশ্চেন ওনারা করতেও পারে না, এই পাগলা ধরনের কোশ্চেন করে বসে যায়। এটা বুঝতে পেরেছেন তো? কিন্তু আমার পরীক্ষা আমি উত্তীর্ণ হওয়ার জন্য আমাকে প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তাহলে আমরা জেনে নিচ্ছি আইনটা হচ্ছে 1872 সালের 1 নম্বর আইন। এটা ইনঅ্যাক্টেড হয়েছে 15 মার্চ 1872, আর এটা কার্যকরী হয়েছে 1872। এই আইনটা ড্রাফট করেছে স্যার জেমস স্টিফেন। টোটাল আইনটার সেকশন হচ্ছে 167। টোটাল আইনটা কয়টা অধ্যায়ে বিভক্ত? চ্যাপ্টারে বিভক্ত? নো, এটা পার্ট। ওটা হচ্ছে পার্ট, খণ্ড। চ্যাপ্টার কয়টা? 11টি চ্যাপ্টারে বিভক্ত, মানে একাদশ অধ্যায়, 11টা অধ্যায়ে বিভক্ত। এই 11টা অধ্যায় কয়টা পার্টে বিভক্ত করা হয়েছে? 3টা পার্টে বিভক্ত করা হয়েছে। এটা মাথায় রাখতে হবে। এই 3টা পার্ট নিয়ে আমার টোটাল এভিডেন্স সেকশন কয়টা? 167। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার অনেক আপডেট আছে। 167। এখন প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট, তৃতীয় পার্ট, প্রত্যেকটা পার্ট একটা বিশেষ বিষয়কে সামনে রেখে অর্গানাইজ করা হয়েছে। বুঝতে পেরেছেন? ফার্স্ট পার্ট কি নিয়ে আলোচনা করেছে? হ্যাঁ, বিষয়, ফ্যাক্ট এবং বিষয়, মানে বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিকতা। হোয়াট ইজ ফ্যাক্টস, হোয়াট ইজ রেলেভেন্ট ফ্যাক্টস, ঠিক আছে, এবং প্রাসঙ্গিকতা সম্বন্ধে নিয়মাবলী ইত্যাদি বিষয় আলোচনা করা হয়েছে। কোথায়? প্রথম অধ্যায়ে। এই প্রথম অধ্যায়ে কয়টা চ্যাপ্টার আছে? 2টা চ্যাপ্টার আছে। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় মিলেই প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে কি প্রথম খণ্ড। আমরা জানি যে প্রথম অধ্যায়ে প্রথম সেকশনে আইনটার নাম থাকে। কি থাকে? নামের আগেও কি থাকে? এটা প্রিএম্বল থাকে। এটা কি থাকে? প্রিএম্বল প্রত্যেকটা আইনেরই থাকে। প্রত্যেকটা আইনেরই থাকে। কেন থাকে? আমি যদি প্রশ্ন করি, ওইভাবে বলেন। কেন প্রত্যেকটা আইনেরই প্রিএম্বল থাকে? কেন থাকে? ওটা আমরা জানি, বাট কেন থাকে? পরিচয় কেন দিতে হয়? আমাদেরকে জানানোর জন্য। সেটা তো বুঝলাম, আমাদেরকে জানানোর জন্য এটা থাকতেই হয় কেন? এটা ফিলোসফিক্যাল বেসটা কি? আমি যখন একটা বই ধরবো, তখন এই বইটার মধ্যে কি আছে এটা আমি বুঝতে পারি। মানে তারপরে আমার এটার প্রতি একটা আলাদা মানে পড়ার প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে, যেটা আছে সেটা আমি বললাম। সোজা কথা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের একটা সূচনা আছে। কি আছে? সূচনা আছে। সেই সূচনা কথাটাকে আগে জানিয়ে দিতেই হয়। সেই জন্য প্রিএম্বল ইজ এ মাস্ট বিফোর এনি এনাক্টমেন্ট অর এনি অর্ডিন্যান্স। প্রিএম্বল ইজ এ মাস্ট। মাস্ট কেন? কারণ everywhere there is an opening, একটা ফ্যাক্ট আছে, একটা সূচনা আছে, নইলে আইনটি তৈরি হইতো না। কথা বুঝেন? আইনটা কি তৈরি হইতো? তোর একটা প্রেক্ষাপট আছে, প্রেক্ষাপটটা আছে বলেই এটা প্রিএম্বল আছে। এটা বাস্তবতা। এটা হচ্ছে কি? আর যে জিনিসের শুরু আছে তার কি আছে? মাথা রাখবেন। এই জন্য আল্লাহর শুরুও নাই। যদি শুরু থাকতো, অনাদি অনন্ত। অনাদি কি? পৃথিবীতে আর কোন সত্তা আছে, মানে মহাবিশ্বে, বস্তু জগতে, মানে আমার চিন্তার জগতে আর কোন সত্তা এভাবে কাজ করে আল্লাহ ছাড়া, যে অনাদি অনন্ত হতে পারে? নাথিং এলস, নোবডি এলস, নাথিং এলস অর নোবডি এলস। ঠিক আছে? উনি অনাদি
বাট বাকি সবকিছু যে শুরু আছে কি আছে, আমার শুরু আছে বলে এটা প্রিএম্বল আছে, থাকবেই কিয়ামত পর্যন্ত যত আইনি তৈরি হবে প্রিএম্বল থাকবেই। প্রিএম্বল ছাড়া কোনো আইনে দেবো না, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে। বুঝতে পেরেছেন? আপনি যে এখানে ল করছেন তারও একটা প্রিএম্বল আছে, আছে না? ল পড়ার আগ্রহটা জন্মেছে কেন? এটা ফিলোসফি আছে, এটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, এই হিস্ট্রিটা কি ফিলোসফিক্যাল আসপেক্ট থেকে যে আপনি যদি কোনো একটা সাবজেক্টে মাস্টারি না করতে পারেন বা কোনো একটা বিষয় না জানেন, তাহলে আপনার জানাটা অসম্পূর্ণ। জানাটা কি? এটা মাথায় রাখবেন, যাই পড়বেন সেটা একেবারে ফিলোসফিক্যাল থেকে পড়বেন। সেটা ধর্ম হোক, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, যেই নেচারের জ্ঞানী হোক না কেন, এটা একদম শুরু থেকে পড়বেন, ফিলোসফিক্যাল আসপেক্ট থেকে পড়বেন। সেজন্য বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে? তো এখন আমাদের আইনটা প্রিএম্বলকে আমরা দেখি। whereas it is time to consolidate, define and amend, তিনটে কথা বলা হয়েছে। consolidate, define and amend, কয়টা কথা বলেছে? তিনটা। define and amend the law of evidence. expedite মানে কি? necessary, necessary. whereas it is expedient, whereas it is necessary, প্রয়োজন কি? to consolidate, সুসংহত করা, এক জায়গায় নিয়ে আসা। কেমন? ডিফাইন, সংজ্ঞায়িত করা, কোন একটা বিষয়কে সংজ্ঞায়িত করতে, সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টতা নিয়ে আসতেছে, এটার ভ্যাগনেস রাখতেছে না, দ্ব্যর্থহীনতা রাখতেছে না, অস্পষ্টতা রাখতেছে না, স্পষ্ট করতেছে। এন্ড এ ম্যান, এগুলো করার জন্য সংশোধন প্রয়োজন হচ্ছে। দ্য ল অফ এভিডেন্স, সেজন্য কি করছে? ইট ইজ ইনঅ্যাক্টেড অ্যাজ ফলোজ, সেজন্য এভাবে আইনটা ইনঅ্যাক্ট করা হয়েছে। তাহলে এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। যদি প্রশ্ন করতো এভিডেন্স অ্যাক্ট 1872 কয়টা বিষয়কে সামনে রেখে ফর্মুলেট করা হয়েছিল, ইনঅ্যাক্টেড করা হয়েছিল? এখন এই বুদ্ধিবৃত্তিক প্রশ্ন তো করবে না, কারণ যিনি এক্সামিনার সে তো এটা জানতে হবে, সে তো বুদ্ধিবৃত্তিক এটা বুঝতে হবে। সেটা প্রশ্ন করতেছে কত সালে এটা শুরু হয়েছে, ইনঅ্যাক্টেড হয়েছে, এটা বলতেছে আপনাকে। কিন্তু অ্যাকচুয়ালি বুদ্ধিবৃত্তিক প্রশ্ন হচ্ছে এটা, আমার এন্টায়ার এভিডেন্স এর 1872 সালে কয়টা বিষয়কে, সুনির্দিষ্ট বিষয়কে, লক্ষ্যকে সামনে রেখে এটা ইনঅ্যাক্ট করা হয়েছে। এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। এই প্রশ্ন হয়তো আপনি জীবনে পাবেন, ভাগ্যগুণে যদি এরকম ওই জায়গায় ভালো লোক করে দেখেন এই প্রশ্নটাই করবে। এখন দেখবেন যে আপনার মতো লোক যদি না জানে, মানে এই ধরনের আলোচনা যদি না আসে, আপনি যত বড় আপনি দেখবেন যে হয়তো এ প্লাস পেয়ে গেছেন এভিডেন্স এর উপরে, কিন্তু আপনি আনসার করাটা কঠিন হয়ে যাবে। আরে এত এটার উপর আমি 80% মার্কস পেয়ে গেলাম, 100-র মধ্যে এ প্লাস মার্কস পেয়ে গেলাম, কি কষ্ট হলো আমি তো বুঝলামই না। কেন বুঝলেন না? বিকজ আপনি পড়ার পদ্ধতি অনুযায়ী পড়ার নাই, ফিলোসফিক্যাল আসপেক্ট থেকে আপনি পড়েন নাই, যেখান থেকে শুরু সেখান থেকে যান নাই। ও রাইট, জামাত এখন হবে 10 মিনিট পরে। আচ্ছা আমরা তাহলে 10 মিনিট পরে আসবো এখনই। আচ্ছা ঠিক আছে, আপনাদের অজু আছে নাকি? তাহলে আমরা 10 মিনিটের ব্রেকে যাচ্ছি, এখান থেকে ইনশাল্লাহ আলোচনা শুরু করবো। চলেন নামাজটা পড়ে দেবো। মানুষের সবচেয়ে বড় পরিচয় কি? একজন মানুষের সফল, মানে সফল হওয়ার জন্য সবচেয়ে বড় পরিচয় কি হতে পারে? হ্যাঁ, ভালো মানুষ হওয়া। ঠিক আছে, এটা যদি আরো আরো পারফেক্টলি বলতে যাই, মুমিন হওয়া। আরো পারফেক্টলি বলতে যাই,
মানুষের সবচেয়ে বড় সফলতা হচ্ছে কে কত বেশি আল্লাহ দাস হতে পেরেছে। কে কত বেশি। আমরা এখন দাসত্বের পরিচয় দিয়ে আসলাম না, চেষ্টা করে আসছি, মানে কি? মানে হলো আমার মেধা, প্রজ্ঞা, জ্ঞান, শক্তি, সামর্থ্য যাই আছে সব তোমার কাছে ঢুকিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করছে। জীবনে কারোর সামনে মাথা নোয়াইছেন? নোয়াইবেন? এত এত সম্পত্তির বিনিময়ে নোয়াইবেন? কাউকে চেষ্টা করেছেন? করেন নাই। এই মাথাটা এত দামি, এত দামি, আমরা কারোর সামনে মাথাটা এগোয় এক সুপ্রিম সত্তার সামনে, যিনি আমাকে সৃষ্টি করেছেন ও যার কাছে আমি ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমি আল্লাহ এবং তার দিকেই প্রত্যাবর্তিত হব। আমরা দুর্ঘটনা এবং মৃত্যুতে দোয়াটা পড়ি, কার জন্য পড়ি? মাইয়েতের জন্য? নো, নিজের জন্য। আমি স্মরণ করিয়ে দিই আমার নফসকে যে আমার জন্য আমি একইভাবে ওই ব্যক্তির মতো আমিও আল্লাহ থেকে রিটার্ন করবো। উনি যেমন আজকে রিটার্ন করেছে, আমিও রিটার্ন করবো। স্মরণ করার মধ্যে দিয়ে কি আসবে? জিক্রুল্লাহ হবে, আল্লাহ স্মরণ হবে। এর মধ্যে কি হবে? আমার সব সংশোধন হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সংশোধন হয়ে যাবে। তো আমরা এখন আল্লাহ দাসত্বের পরিচয় দিয়ে আসলাম, এবং এই দাসত্বের পরিচয় এটা একটা আনুষ্ঠানিকতা। এটা একটা কি আনুষ্ঠানিক, একটা কম্পালসারি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। কেন? এইটার এই চর্চার মধ্যে দিয়ে আপনার এই যে আসর টু মাগরিব এই সময়টা, এখন এশারের পরবর্তী সময়, মাগরিব টু এশার এই সময়টা যেন তার বন্দেগীর মধ্যে আমরা যত কাজই করি যেন তার বন্দেগীর মধ্যে যেন থাকে, সেই ওয়াদাটা আমি দিয়ে আসছি প্রতি রাকাতে। কিভাবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কেবল তোমারই ইবাদত করি, কেবল তোমারই দাসত্ব করি, মানে কি? কারণ আবার কেবল তোমারই কাছে চাই, আর কারো কাছে। এই জন্য রাসূল বলছে নিচের হাত থেকে উপর হাত কি উত্তম, কারণ ওটা দিচ্ছে ওটা নিচ্ছে। এই জন্য মানুষের কাছে চাওয়াটাকে ইসলাম অপছন্দ করে। চাইতে হবে কার কাছে? এই জন্য সাহাবায়ে কেরাম আসবেন, জুতার একটা ফিতা প্রয়োজন হচ্ছে, এটাও চাইতো, প্রথম আল্লাহ কাছে। তারপর এটা নিয়ে মেহনত করছে কিভাবে এটা অর্জন করা যায়। প্রথমে চাইতো কার কাছে? কিসের জন্য চাইতো? তাদের এই ইমানটা সঠিক জায়গা থেকে আসছে, ইমান তাদের হৃদয়ে ঢুকছে সঠিক জায়গা থেকে। কথা বুঝতে পেরেছেন? ওই যে আমরা ওয়াইয়াকা নাস্তাঈন, কেবল তোমার কাছেই চাই, এখন অন্যের কাছে চাইলে তো তাকে ক্রেডিট দিয়ে দেওয়া হচ্ছে, তাই নয় কি? তাই নয় কি? অথচ সে তো যে সীমিত সত্তার অধিকারী সম্পদের, সেও তো ফর দ্য টাইম বিং দ্য লাইফ পর্যন্ত এটা, তাই না? এক বন্ধুর কাছে 5,000 টাকা চাচ্ছেন, সে 5,000 তার মধ্যে আছে, সে দিচ্ছে, কিন্তু এই সম্পদের মালিক কি সে? সীমিত সময় জন্য। আপনার এত এত সম্পদ আছে, আপনি 70 বছর জীবন পাইছেন, এর মধ্যে ভোগের 70 পাইছেন, মৃত্যুর সময় কি নিয়ে যেতে পারছেন? কবরে দিছে না। তাহলে ওই সম্পদের মালিক কে? আল্লাহ। সেই জন্য চাইতে হবে সর্বাবস্থা কার কাছে? এই কথাটাই ওয়াদা আমরা করে আসি নামাজে। এটাই সেই নামাজ। আমরা এই নামাজের হাকিকত জানি না বলে আমার আচরণ সংশোধন হয় না। বুঝতে পেরেছেন? সবার আগে কি বলেছি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা শুরু করেছি না? ফাতিহা শুরু করেছি না? তার নামে শুরু করেছি, যিনি অতি দয়ালু মেহেরবান। তো অতি দয়ালু মেহেরবান সত্তার নামে শুরু করেছি, ওই সত্তার কি আরো নাম নাই গুণবাচক? আছে না? মিনিমাম 99টা তো আছে, আর এটা হাজার হাজারও আছে, কিন্তু প্রসিদ্ধ একেবারে মিনিমাম বেসিক 99টা, তাই না? একটার সাথে একটা জোড়া দিলে আরো আছে অসংখ্য। এই 99টা নাম হচ্ছে ফোকাস করছে কোনটা? আর রহমান রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর অন্যগুলো ফোকাসই করে না। তো এখন এই রহমান ও রাহিমের গুণটা আমার মধ্যে নাই, অথচ আমি শুরু করতেছি বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, কত বড় শুরু করতেছি, তাই না? কিন্তু আমি এটা হাকিকতটা বুঝতেছি না বলে, ফিলোসফিটা বুঝতেছি না বলে, নামাজের 2 রাকাত নামাজের ফিলোসফি আমি বুঝতেছি না বলে আমার মধ্যে সংশয়টা আসছে না। আমি কারোর প্রতি রহমশীল না, না স্ত্রীর প্রতি, না ভাইয়ের প্রতি, না বোনের প্রতি, মা বাবার প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, পাড়াপড়শির প্রতি, কর্মস্থলের মানে সহকর্মীদের প্রতি, আমি সবার প্রতি একটা কঠিন কঠিন ভাব, মানে নিজের অধিকারটা শতভাগ আদায় করবো, অন্যটা কি হচ্ছে আমি দেখবো না। কিনতে গেছি, কিভাবে কমাবো, কিভাবে কমাবো, বার্গেনিং করতে করতে আমি তার 5 টাকা ইনকাম করার থেকে এখানে কমায় 1 টাকা নিয়ে আসছি, তার জন্য কঠিন করে দিচ্ছি, তাই নয়? অথচ ওই বাড়িটা যদি 5 টাকা লাভ করে আমার একটা 1 কেজি আরো কেনার মধ্যে দিয়ে কথা বলে, তো সে তো আল্লাহর বান্দা। আদমের একটা সন্তান অসীম আমার ভাইয়ের কাছে গেছে অসুবিধা, তাই বলে আমি এত উদার হবো না, আমারও তো প্রয়োজন আছে, কিন্তু বার্গেনিং আমি এত লেভেলে নামবো না, আরেকদিনের জন্য কঠিন যেন হয়।
ওই বেটা ছাড়তেও পারতেছে না, রাখতেও পারতেছে না, পরে বাধ্য হয়ে ছেড়ে দেয়। আছে না এমন বিক্রেতা অনেক? আমরা এই কাজটা করবো না, কারণ আমরা কার নামে শুরু করছি, কার গোলাম? রহমানের, উনি অলওয়েজ রহমানের রহিম। তা আমি কেন অন্যের প্রতি রহমানের রহিম হবো না? এতে করে তো আমি সব পাচ্ছি, আর তার চেয়ে বেশি বেনিফিট পাচ্ছি। এনিওয়ে, কথা মনে দিই চলে, আমি মনে হয় সবাই চলে আসছে, আমরা কথা আবার এদিকে চলো নিয়ে আসি। তো আমরা লাস্টে কোথায় ছিলাম? তিনটা বিষয়, হ্যাঁ, তিনটা উপাদান নিয়ে সাতটা। তাহলে এর আগেও, তার মানে এর আগেও সাক্ষ্য আইন, অপ্রচলিত সাক্ষ্য আইন বিদ্যমান ছিল। 1872 সালে এটা ইউনাইটেড হওয়ার আগেও এর আগে সাক্ষ্য আইনের কি ছিল? প্রচলন ছিল, বিচ্ছিন্ন ভাবে, ইতস্তত, বিক্ষিপ্ত ভাবে। ঠিক আছে, এক এক প্রদেশে এক এক ভাবে। ভারতবর্ষ তো বিশাল নিখিল একটা ভারত। কখনো ভারতে যারা গিয়েছেন, গেলে হয়তো বা একটা স্টেটে গেছেন, বুঝবেন না যদি এক স্টেট থেকে আরেক স্টেট, কলকাতা যদি নয়াদিল্লিও যান, নয়াদিল্লি যদি মধ্যপ্রদেশে যান, বুঝবেন ঘন্টার পর ঘন্টা ভারতের আকাশ সীমায় বিমান চলতেছে, কিন্তু এক প্রদেশে এক প্রদেশে 2 ঘন্টা 3 ঘন্টা লাগছে। তো বিশাল দেশ, কত বিশাল দেশ। কত ফার্স্ট টাইম যখন আমি ইন্ডিয়া গিয়েছি, কলকাতা থেকে নয়াদিল্লি, নয়াদিল্লি থেকে ভোপাল গিয়েছি, মধ্যপ্রদেশ, আমি আমার চোখে পানি পড়ছে। সবাই মজা করতেছে, আমরা একটা 40 জন একজন ডেলিগেট গিয়েছিলাম, জুডিশিয়াল অফিসার। আমার বিদের রক্তক্ষরণ আছে, মানে চোখে পানি আছে, পানি টলমল। কি জন্য? একসময় আমরা এটা 800 বছর শাসন করেছি। আমরা ছিলাম কি? শাসক। কতদিন? 80 বছর? 100 বছর? 800 বছর শাসন করে সেখানে আজ আমরা মাইর খাচ্ছি, রক্ত ঝরাচ্ছে আমাদের বাইরে, ন্যূনতম কোনো অধিকার নেই, অর্থনৈতিক তো কিচ্ছু নাই, দাসের মতো জীবনযাপন করে। এবং তারা ইমানও হারাতে বসছে, ইমানের সেন্স পর্যন্ত তাদের নাই, এ পর্যায়ে পৌঁছে গেছে যারা দুস্থ হয়ে গেছে। তো কেন হয়েছে? আমি আবার এটা নিয়ে নিয়ে কল্পনা কল্পনা করে কেন হয়েছে, একটি মাত্র কারণ আমি খুঁজে পেয়েছি। আমরা দিনের দাওয়াতি কাজটা ছেড়ে দিয়েছি বলে, অন্যকে ইসলামের দাওয়াতি কাজটা ছেড়ে দিয়েছি বলে 800 বছর শাসন করা সত্ত্বেও ভারতবর্ষ থেকে আল্লাহ আমাদেরকে ছিনিয়ে নিয়েছে। একটি মাত্র কারণে, কিসের জন্য? কারণ সকল ফরজের মহাফলজ হচ্ছে কি? দাওয়াতি কাজ, দাঁড়িয়ে আল্লাহর কাজ। আপনি রাষ্ট্রপতি হবেন একদিন, অনেক বড় মঞ্জের মাকসাদে পৌঁছে গেছেন, অনেক সফলতা আপনি আসছে। একদিন জাতিসংঘের মহাসচিব হয়ে যাবেন কেউ, হয়তো অনেক সম্মানিত পোস্ট হয়েছে, হয়তো আমেরিকার একজন প্রেসিডেন্ট হইতে পারে, কথা কথা সম্ভব, সম্ভব হয়তো। এটা কি আপনার সফলতা? এটা কি বড় পেশা? নো। সবচেয়ে বড় পেশা কার? আল্লাহ বলে দিয়েছে, ওমান হাসানু কওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলতেছে তার কথার চেয়ে উত্তম কথার কার হতে পারে? যে মানুষটা আল্লাহর দিকে ডাকে। তার পেশার চেয়ে উত্তম পেশা কার হতে পারে? যে মানুষকে কিসের দিকে ডাকে। কারণ হচ্ছে সবই তো ধ্বংস হয়ে যাবে, কেবল টিকে থাকবে কে? কুল্লু মান আলাইহা ফান। কেবল টিকে থাকবে তোমার রবের সত্তা। তো তার দিকে আমি ডাকছি, চিরন্তন সত্তার দিকে। তো এটা হচ্ছে কোনো পেশা আর আছে? না, এগুলো হচ্ছে যে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য কতগুলো কি উপায়। আমি জগৎ হচ্ছে একটা উপায়, এটা দ্বারা কিছু টাকা পাচ্ছি, সম্মান এত কিছু পাচ্ছি, এটা মুখ্য উদ্দেশ্য। তাহলে আপনি যাই করেন, আল্লাহর দিকে যদি মানুষকে ফিরিয়ে আনার কাজটা যদি না করেন, ইউ আর ফেইল পারসন। এটা সূরা নাসর এতে ওয়াল আসরে বলেছে না? বলেছে না? 4টে ক্রাইটেরিয়া বলে দিয়েছে না? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা পরস্পরকে সবরের তাগিদ দিচ্ছে না, সত্যের দিকে ডাকছে না, নিজে ঈমান আনার পরে আমল সালে করছে না, তার ক্ষতি হচ্ছে। এনিওয়ে, আমি কথা বলে কেন বলছি, কথা বলতে এগুলো আসবে, এটা প্রয়োজন আছে কিনা? আছে। আপনাদের মাঝে মাঝে এই যে মানে ব্যালেন্স হতে হবে। সোজা কথা হচ্ছে যে আমি একদিকে চারটে, একটা ছেলে আপনার বন্ধু ক্লাসে সবসময় পাস হচ্ছে বিশেষ ক্যাটাগরি অফিসে তো অফিসে সবই হয়ে গেছে, কিন্তু আল্লাহর সাথে কানেক্টিভিটি নেই, সফল সে। আবার আপনি তার সাথে বসছেন, হয়তো এমন কিছু হতে পারেন নাই, কিন্তু আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি আছে। কে সফল? যার কানেক্টিভিটি আছে সেই সফল, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। যেন হতাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। চূড়ান্ত বিচারে যেই সফল আল্লাহ দৃষ্টি সেই সফল, সেই সফল। কে জজ হয়েছে, কে ব্যারিস্টার হয়েছে, কে মন্ত্রী হয়েছে, কে এমপি হয়েছে, এটা কিচ্ছু না। ঠিক আছে, আপনার সাথে আপনার স্রষ্টার কানেক্টিভিটি আছে কিনা এটা বাজা দেখবেন প্রতিদিন, প্রতি মুহূর্তে এটা চেক করে দেখবেন কানেক্টিভিটি কেমনে বুঝবেন আছে কিনা। আপনি যদি ইসলামী শরীয়তে ফরজ এবং ওয়াজিব কাজগুলো প্রতিদিনই করেন, কোনোটা ছাড়েন না, তাহলে বুঝতে পারবেন আল্লাহর সাথে আপনার কি আছে, কানেক্টিভিটি আছে। এবার এটা স্ট্রং না উইকার কেমনে বুঝবেন? এটার সাথে যদি আপনি নফল ইবাদতটা বেশি বেশি করেন, বেশি বেশি করতে পারেন, তৌফিক হয়, আপনি নফল ইবাদত করার জন্য আপনার উৎসাহ জাগে, ইচ্ছা জাগে, সুযোগ খুঁজে নফল ইবাদত করার জন্য। নফল ইবাদত সবকিছু, নামাজ সহ শুরু করে সবকিছু।
পরবর্তী বাইরে যাওয়ার চেষ্টা করে এগুলো যদি করতে মন ভালো বুঝতে পারে কনফিডেন্ট ডে বাই ডে কি হচ্ছে স্ট্রঙ্গার হচ্ছে এই ক্রাইটেরিয়া আছে কিনা নিজের মধ্যে করা করে দিলে আপনি সফল ক্লিয়ার এখন আমরা চলে যাচ্ছি আলোচনাতে তো মনে মনে বলতে স্যার তো দেখে এখানে হুজুরের মতো বক্তব্য দেওয়া শুরু করছে। আচ্ছা যাই হোক এখন হচ্ছে দেখি তার মানে এর আগেও সেকোয়েন্স ছিল কিন্তু সেটাকে আমাদের কি করতে হয়েছে সেক্ষেত্রে কনসলিডেট করতে হয়েছে ডিফাইন করতে হয়েছে এন্ড অ্যামেন্ড করতে হয়েছে সেগুলো করার জন্য আমরা একটা ফরম্যাটে নিয়ে এসেছি আইনটা ক্লিয়ার আমি এখন হিস্ট্রিতে আরো কিছু থাকতে পারে আপনারা একটু জেনে নেবেন কেমন তো ব্যবচ্ছেদ আমি আজকে এত সুন্দর করে ব্যবচ্ছেদটা করছি না তিনটা ঘন্টা ডিটেলস আমি প্রথম ঘন্টা নিয়ে আলোচনা করতেছি আমাদের প্রথম ঘন্টায় আমাদের সেকশন আছে কয়টা প্রথম পার্ট খন্ড মানে প্রথম পার্ট সেকশন আছে কয়টা 55টা ঠিক আছে আর প্রথম পার্টে দুটো চ্যাপ্টার আমরা আগেই বলেছি কয়টা চ্যাপ্টার প্রথম চ্যাপ্টারে কি আছে 1 থেকে সেকশন 4 পর্যন্ত প্রথম চ্যাপ্টার 1 থেকে সেকশন 4 পর্যন্ত কি প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার সেকশন 5 থেকে 5 থেকে 55 পর্যন্ত তাহলে 1 চ্যাপ্টারটা হচ্ছে একটা নামের একটা শিরোনাম থাকে এটা আইনটার একটা নাম থাকে কবে থেকে শুরু হয়েছে বা কবে শুরু হবে এই জন্য একটা ঘোষণা থাকে তারপরে ডেফিনিশন ক্লজ থাকে কি থাকে ক্লজ থাকে ঠিক আছে তারপরে আইনটার স্ট্যাটাস বর্ণনা করে এটা কি সুপ্রিম স্পেশাল ল না জেনারেল ল এটা নিয়ে একটা ঘোষণা থাকে ঠিক আছে এই প্রকার বিষয় নিয়ে প্রথম চ্যাপ্টার থাকে তো আমাদের আইনটাও ব্যতিক্রম না এখানে আমরা দেখেছি সেকশন 1 বলেছে শর্ট টাইটেল দিয়েছে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 হ্যাঁ আপনাকে বাইবাতে আপনি রিটেন পরীক্ষা পাস করে মানে ফ্রিতে পাস করে বলতে রিটেন পাস করে বাইবাতে আপনাকে হয়তো বোর্ড একটা বলতে আপনি এভিডেন্স একটা দেখেন মানে আপনি যদি লেখেন যে এভিডেন্স অ্যাক্ট 1872 হ্যাঁ যদি যদি না লিখতে পারেন প্রথমে টিটা বড় হাতে দিয়া টিটা বড় হাতে দিয়া একটা বড় এটা বড় হাতে কমা দিয়া 1872 লেখা যদি আপনি না দেখাতে পারেন তাহলে বুঝতে হবে আপনার জানাটা কি পূর্ণাঙ্গ হয়নি কথা বুঝতে পারছেন অনেক সময় ক্রিটিক্যাল জায়গা থেকে এভাবে চিন্তা মানে পরীক্ষা করা হয় ক্লিয়ার তো অ্যাজ ইট ইজ আইনটাকে অ্যাজ ইট ইজ বলাটাই হচ্ছে কি আপনার স্মার্টনেস আপনি সঠিক জিনিসটা সঠিকভাবে জেনেছেন তো এই জন্য কোন একটা আইন বলতে হলে অ্যাজ ইট ইজ যে ফরম্যাটে আছে আইনটা সেভাবে বলতে হবে ক্লিয়ার ডি যদি থাকে ডি বলতে হবে না থাকে বলতে হবে না ক্লিয়ার তো এটা আপনাকে জানতে হবে তাহলে আমাদের আইনটা বলা হচ্ছে 1872 সালে এটাকে বলা হবে 1800 এভিডেন্স অ্যাক্ট 1872 কেমন হ্যাঁ দ্য এভিডেন্স অ্যাক্ট 1800 দ্য এভিডেন্স অ্যাক্ট ইয়েস এক্সটেন্ড এখন এক্সটেন্ড মানে কি আওতা ক্ষেত্র এইটা একটু জানবেন এখানে একটু প্রশ্ন আসতে পারে হ্যাঁ এটা বলা হচ্ছে যে it extends to the whole of Bangladesh and applies to all judicial proceedings in or before any court in any court or before any court including court martial তাহলে আদালতের সম্মুখে অথবা আদালতে 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 চলমান যে কোনো জুডিশিয়াল প্রসিডিং বা আদালতের সম্মুখে চলমান যে কোনো দুই কথা একটা হচ্ছে আদালতের যে কোনো জুডিশিয়াল প্রসিডিং অথবা আদালতের সম্মুখে চলমান যে কোনো জুডিশিয়াল প্রসিডিং সেটা ইনক্লুডিং কোর্ট মার্শালেও আমার এভিডেন্স একটা প্রয়োগ আছে তাহলে কোর্ট মার্শালের এভিডেন্সের প্রয়োগ আছে কিনা যদি প্রশ্ন করে আপনাকে বলে দিল এভিডেন্স একটা প্রয়োজনীয়তা কোথায় নাই এমসিকিউ দিল এ বি সি ডি একটা দিল একটা দিল কোর্ট মার্শাল একটা দিল কোর্ট মার্শাল আন্ডার আর্মি অ্যাক্ট এত কোর্ট মার্শাল আন্ডার নেভি অ্যাক্ট এত কোর্ট মার্শাল আন্ডার এয়ারফোর্স অ্যাক্ট এত তা আপনি বলে যে প্রশ্ন করলে যে কোনটা শুদ্ধ নয় আপনি কি বলবেন বা কোনটা শুদ্ধ কি বলবেন কোর্ট মার্শালটা শুদ্ধ বা কারণ হচ্ছে অ্যাকসেপ্ট বলে এখানে পরবর্তী শুরু করেছে including courts martial other than courts martial convened under the Army Act 1952 the Naval Discipline Ordinance 1961 the Air Force Act 1953 তার মানে কোর্ট মার্শাল দু ধরনের কোর্ট মার্শাল কয় ধরনের এই বাহিনীগুলো তিনটা আইন আছে না তিনটা আইনের আন্ডারে যে কোর্ট মার্শাল হবে সেটাতে সেকশনে কোনো প্রয়োজনীয়তা ওটা সামান্য ট্রায়াল ওটা বিশেষ প্রসিজারে তারা বিচার করে ইন্টারনালি ঠিক আছে এর বাইরে রাষ্ট্র কর্তৃক আহত বা যে কোনো ভাবে অন্যভাবে আইনগুলোর বাইরে গিয়ে কোর্ট মার্শাল আহত হলে সেই কোর্ট মার্শালের সেকশনের প্রয়োজনীয়তা ক্লিয়ার কিনা এই ভাই ক্লিয়ার কিনা আপনি রাজশাহী ইসলামী ইউনিভার্সিটি জি but not to affidavits presented to any court or officer nor to proceedings before an arbitrator কিন্তু আদালত হলেও সাক্ষ্যয়নের প্রয়োজনীয়তা নাই
যদি সেটা হয় কি arbitrary এফিডেভিট আদালতের সামনে করে আদালতে করেন বা আদালতের সামনে করেন, এফিডেভিটই কখনো সেকশনের প্রয়োজনীয়তা নাই। আবার সালিসি কার্যক্রমে সেকশনের প্রয়োজনীয়তা নাই। সালিস কি করে সাধারণত? কোর্ট ছাড়া যে কেউ, কোর্ট ছাড়া যে কেউ। আর এফিডেভিট কোথায় দেওয়া হয়? আদালতে, আদালতে দেওয়া হয়। সে এফিডেভিটের স্বাক্ষরের প্রয়োজনীয়তা আছে? নাই। সালিসিয়ানি স্বাক্ষরের প্রয়োজনীয়তা আছে? কোর্ট মার্শালের স্বাক্ষরের প্রয়োজনীয়তা আছে? আছে। নাই কোথায়? আর্মি অ্যাক্ট 52, নেভি অর্ডিন্যান্স 61, এয়ারফোর্স অ্যাক্ট 53, এগুলোতে কি নাই? স্বাক্ষরের প্রয়োজন। তাহলে আমরা এটা স্বাক্ষরের এক্সেপ্টটা বুঝে গেছি, তাই না? স্বাক্ষরের এক্সেপ্টটা বুঝে গেছি। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বলেছে commencement of acts and it shall come into force on the first day of September 1872. ইনেক্ট হয়েছে আমরা দেখেছি 15 মার্চ 72। তাহলে আরো পরে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে দিচ্ছে কার্যকারিতা, ভবিষ্যতে দিচ্ছে, কিন্তু আগে ঘোষণা করে দিচ্ছে। সেই জন্য বলছি ইট শ্যাল কাম ইনটু ফোর্স, ইট শ্যাল কাম ইনটু ফোর্স। আমরা উচ্চারণ করি শ্যাল, আসলে উচ্চারণ হবে শাল, ইট শ্যাল কাম ইনটু ফোর্স। কেমন? তাহলে আমরা মোটামুটি এই সেকশন 1 নিয়ে মোটামুটি আমাদের জানা হয়ে গেছে। এটার নামটা আমরা জেনেছি, কিভাবে বলতে হবে এটাও জেনেছি, এটা প্রয়োগযোগ্যতা কোথায় কোথায় আছে কোথায় নাই। ঠিক আছে, এখান থেকে যদি একটা প্রশ্ন আসতেই পারে, সম্ভাবনা আছে, এটা আমরা আনসার করতে পারবো না? আচ্ছা, সেকশন 2 টা রিপিল হয়ে গেছে, মানে এটা তখন প্রয়োজন ছিল, এখন আর প্রয়োজনীয়তা নাই। এখন হচ্ছে সেকশন 3, যেটাকে আমরা ডেফিনিশন ক্লজও বলবো অথবা ইন্টারপ্রিটেশন ক্লজও বলবো, একই কথা। ইন্টারপ্রিটেশন ক্লজ বলি, ডেফিনিশন ক্লজ বলতে একই কথা। এখানে এসে দেখবেন কিছু কিছু বিষয়কে ডিফাইন করা হয়েছে। কি করা হয়েছে? সংজ্ঞায়িত করতে বলা যায়, টু কনসলিডেট, টু ডিফাইন, ডিফাইন আর অ্যামেন্ড। এখন ডেফিনেশনটা চলে আসছে, ডেফিনেশন চলে আসে যাতে কোনো অ্যাম্বিগুইটি না থাকে, এটাকে কনসাইজ করে এক ফর্মে নিয়ে আসছে। তাহলে সারা ভারতবর্ষে তখন ফ্যাক্ট বলতে একই জিনিস বুঝাবে। আগে মাদ্রাজে ফ্যাক্ট বলতে একটা বুঝে না, কলকাতা আরেকটা বুঝতে পারতো। এখন আর সেই আঞ্চলিকতা নাই, এখন হচ্ছে অখণ্ডভাবে একটা ধারণা হবে, ফ্যাক্ট মানে একটা জিনিস, সমগ্র নিখিল ভারতে একটা জিনিসকে বুঝাবে। ঠিক আছে, এখন আমরা দেখি প্রথমে বলছি কি, ইন দিস অ্যাক্ট দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস, কি সুন্দর কথা বলছো, ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস। ওয়ার্ড মানে তো আমরা বুঝি, হ্যাঁ, শব্দ, মানে শব্দ কাকে বলে? যার একটা নির্দিষ্ট অর্থ আছে, যার একটা নির্দিষ্ট তাকে কি বলে? পদ কাকে বলে? পদের সংখ্যা করতে হলে বাক্যের কথা আসতে হবে, কারণ বাক্যের মধ্যে শব্দ যে অর্থ প্রকাশ করে, বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দ কি বলে? পদ বলে। খেয়াল করি, কিন্তু শব্দটা ইন্ডিভিজুয়াল, তার একটা অর্থ আছে, সেটা যখন বাক্যের মধ্যে ঢুকে যাবে তখন তার অর্থটা মডিফিকেশন চলে আসবে। মডিফিকেশন আসবে না? আসবে। তো পদ, সেই জন্য পদ আরেক জিনিস, ওয়ার্ড আরেক জিনিস। ক্লিয়ার? এখন এখানে মধ্যে ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস, ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস মানে যদি দোতনা, অভিব্যক্তি, অর্থ, সেটাকে ইনক্লুড করছে। এবং ফলোইং ওয়ার্ডস, in this act the following words and expressions are used in the following sense. এই ওয়ার্ড গুলো যে শব্দ প্রকাশ করে, যে অর্থ প্রকাশ করে, এটা এই অর্থেই প্রকাশ করবে। মানে শব্দ পড়লে যেটা বুঝে আসবে সেটাতে সেটাই প্রকাশ করবে, unless a contrary intention appears from the context. যদি প্রসঙ্গের প্রেক্ষিতে অন্যথা অন্য বিষয়ে প্রতীয়মান না হয়, তাহলে আমার সেখানের বিষয়গুলো এটাই প্রকাশ করবে, এটাই প্রকাশ করবে। প্রসঙ্গ মানে একটা মামলা আসছে, সেই প্রসঙ্গের সাথে ফ্যাক্টটা কি বলে যাচ্ছে, কোর্ট এটা দেখবে, কিন্তু সেটার সাথে যদি ভিন্নরূপ প্রতীয়মান না হয়, কন্ট্রারি, সংঘর্ষ, কনফ্লিক্ট যদি না হয়ে থাকে, আমার এখানে ফ্যাক্ট বলতে যেটা বললাম এটাই বুঝি। ক্লিয়ার? কোর্ট বলতে যেটা বলছি এটাই বুঝি, ভিন্নভাবে বোঝার কোনো সুযোগ নাই। এখন কোর্ট বলতে কি বলছে দেখেন, includes all judges and magistrates and all persons except arbitrators legally authorized to take evidence. Except arbitrators বাদ দিয়ে দিয়েছে, মানে arbitrators কখনো জাজ না, arbitrators কখনো জাজ না। তাহলে জাজ কে? জাজ আছে all judges, magistrates and special authorized, legally authorized to take evidence. তাহলে except arbitrators আমরা বাদ দিয়ে দিই, কলম আছে নাকি এখানে? মাত্রা হচ্ছে কাজ করে। আমাকে একটু দেখে দিয়ে বলেন, কার কাছে বলেছে বলেন, আমি দেখি, বলেন। Court includes all judges and magistrates and all persons except legally authorized to take evidence.
Magistrates, judges and magistrates, Magistrates and all persons and persons except except the bar. legally authorized And legally authorized to take evidence. evidence. এই কথাটা বলাটা একটু বুঝে গেছি। আমি জানি না আপনাদের স্যারেরা এভাবে বুঝেছে কিনা, জি স্যার। মিস্টার শাহজাহান মোহাম্মদ স্যার এভাবে বুঝিয়েছে কিনা আমি জানি না। এটা বোঝা যাচ্ছে ইম্পর্টেন্ট। এটা তো সাধারণত বুঝে গেলাম। জাজ ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে কি? জাজ। এটাতে কি বলছে? লিগালি অথরাইজড টু টেক এভিডেন্স। অল পারসন those who are legally authorized to take evidence, they are also judge. They are also আইনগতভাবে যাদেরকে মানে সাক্ষ্য সাক্ষী নেওয়ার অথরাইজ দেওয়া হয়, হ্যাঁ। তারাই ওই ব্যক্তিরা, তারাই জাজ, তারাও জাজ। তারাও জাজ। তারা কারা? বাস্তবে তাদের অস্তিত্ব কি? তারা কারা? আরবিট্রেটর কিন্তু জাজ না, আমরা আগে বলতে দিচ্ছি। আরবিট্রেটর জাজ না, তারা কারা? যেমন আপনার এই যে সরকার যে কমিশন গুলো করলো না, হ্যাঁ, কয়টা করছে? ছয়টা কমিশন করছে। একটা হচ্ছে জাতীয় নিবন্ধন অন্তর্ভুক্ত, তার মধ্যে যেখানে আমি কাজ করেছি। কোন আইনের অধীনে সরকার কাজটা করেছে? কমিশন গঠন করেছে। দ্য কমিশনস অফ ইনকোয়ারিজ অ্যাক্ট 1952 একটা আইন আছে, সেই আইনের অধীনে সরকার ক্ষমতা দিয়েছে সরকার যেকোনো বিশেষ পদ্ধতিতে কমিশন গঠন করতে। সেই কমিশন কিন্তু আমার এখানে সেই কমিশনের সে অ্যাম্পল পাওয়ার আছে কিন্তু জাজের মতো করে কাউকে সামনি করা, ইভেন এভিডেন্স দেওয়া, টু টেক এভিডেন্স। ওই কমিশন মেম্বাররা তখন কি হিসেবে আছে? এই সংজ্ঞার আলোকে। ক্লিয়ার? তাহলে এবার বুঝছেন তো জাজ কারা? all judges and magistrates and legally authorized to take evidence. কারা অথরাইজ আমি এখানে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম, কেমন? তাহলে সরকার যে কমিশন করেছে সে কমিশন মেম্বারের প্রত্যেকটা ছিল কি? জাজ। ক্লিয়ার? তাহলে আমরা আপনাকে এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারি। একটা অপশন দিল, একজন আসলে জাজ নয়, একজন আসলে কে জাজ নয়। জাজ নয়। কষ্ট করলো যে কোনটা সত্য, কষ্ট করলো কে জাজ নয়। ক্লিয়ার? এটা আপনি যখন জানছেন বিদায় আনসার করতে পারবেন আনন্দের চিত্তে, তাই না? তো এখন আমরা এখানে আর যাবো না। এখন যারা ম্যাজিস্ট্রেটের কথাটি আলাদা স্পেশাল উল্লেখ করার প্রয়োজন, তারা তারা তো গেটিতে সার্ভিসের তারা তো সবাই না, কিন্তু ম্যাজিস্ট্রেটের কথা বলে আলাদা স্পেশাল উল্লেখ করে এর কারণটা হলো যে জাজ বলতে সাধারণত the person who conduct judicial proceedings under the code of civil procedure, ঠিক আছে, for the purpose of adjudicating the civil matters, সিভিল বিষয়ে সিপিসির আন্ডারে যে সকল বিচারক জুডিশিয়াল কার্যক্রম তাদেরকে বেসিক্যালি জাজ বলা হয়। খেয়াল করেন, তাহলে ফৌজদারি আছে, ফৌজদারি বিচারক বলা হচ্ছে কি? ম্যাজিস্ট্রেট। They doesn't conduct the civil matters. They only conduct the purely criminal matters. Criminal matters. That's why আলাদাভাবে বলতে হচ্ছে। সুন্দর কথা করেছে। ক্লিয়ার? এখন আমরা চলে যাব ফ্যাক্টস। ফ্যাক্টস বিস্ময়কর একটা বিষয়। বিস্ময়কর একটা বিষয়। আয়ানা ডক্টর নেই। ফ্যাক্টস। ফ্যাক্টের সাধারণ বাংলা কি? আপনি বলুন। বিষয়। বিষয়। তো বিষয় বলতে কি বোঝায়? না, এটা আরেক জিনিস। মানে বিষয়ে তো আমাদের পরিবেশে প্রাত্যহিক চলমান জীবনে প্রতিদিন 8টা পৌর মিলে একটা 24 ঘন্টা জানেন তো? 8 পৌরে মানে বুঝেন? 24 ঘন্টাকে 8টা ভাগে ভাগ করা হয়েছে। 8 প্রহর, 8 প্রহরে একদিন, অষ্টপ্রহরে কি? আমরা বললাম 8 পৌরে ভাষায় মানে কি? অষ্টপ্রহরে যে ভাষাগুলো আমরা ব্যবহার করি
সেগুলো বলা হচ্ছে আত্মপরিভাষা, মানে চলমান জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা যে ভাষা ব্যবহার করি এটাকে বলা আত্মপরিভাষা, মানে অষ্টপ্রহরের ভাষা। অষ্টপ্রহর মানে 24 ঘন্টাকে 8 ভাগে ভাগ দিলে প্রতি প্রহরে কতটুকু সময় যায়? 3 ঘন্টা। 3 ঘন্টা 1 প্রহর, 3 ঘন্টা কি এক প্রহর। আপনি জানছেন তো, আপনার বাচ্চা জানবে না? তাহলে শিক্ষা কি মানে আপনার বৃথা যায়? বলে যে আমি ওই পড়ালেখা করি কি জন্য? চাকরির জন্য? নো, পড়ালেখা কিসের জন্য করেন? আপনার চিত্তকে বিকশিত করার জন্য, চিত্তকে জেনে বিকশিত করার জন্য। কেন বিকশিত করবেন? আপনি জীবনের প্রত্যেকটা বিষয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা অর্জন করাটা হচ্ছে পড়ালেখার পার্থিব উদ্দেশ্য। পার্থিব উদ্দেশ্য কি? জীবনের প্রতিটা বিষয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্য হয়ে ওঠাটা হচ্ছে পড়ালেখার কি পার্থিব উদ্দেশ্য। আর নৈতিক অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে কি? আল্লাহ সন্তুষ্ট। সন্তুষ্টি তো আছে, চিত্তকে বিকশিত করা। কেন বিকশিত করবেন? তখন যে আসবে আল্লাহ সন্তুষ্টি। বিকশিত করা কি? রবীন্দ্রনাথ বিকশিত করেছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, মরিতে কিন্তু চাই নাই সে, কিন্তু মরতে হয়েছে কিনা? সে চিত্তকে বিকশিত করেছে, তবে ওই পরিমাণে বিকশিত করতে ব্যর্থ হয়েছে যে পরিমাণে বিকশিত করে আল্লাহ সাথে কানেক্টেড হয়ে গেছে। আলটিমেটলি চিনতে পারে না, যে পেরেছে? পারে নাই। স্রষ্টাকে চেনার জন্য একটাই ক্রাইটেরিয়া, একটাই কোয়ালিটি, সেটা হচ্ছে ইউ মাস্ট বি, ফার্স্ট অফ অল ইউ শুড বি নিউট্রাল। আপনি যদি আগে বায়াসড হয়ে যান তাহলে আপনি শেষ। শেষ। আপনার দ্বারা জীবনের কখনো সত্য নেওয়া সম্ভব হবে না। আমার বাবা আওয়ামী লীগের ভোটার ছিল, দাদা ছিল, এখন আমি আওয়ামী লীগ ভোটার, অথচ আমি পিএইচডি ডিগ্রিদের অমুকধারী তমুকধারী কত কিছু, এখন আমি আওয়ামী লীগ মাঝে বুঝি আওয়ামী লীগ হাজারো অপমান করতেছি। তাহলে আমি কি বায়াস হয়ে গেছি? বিবেক আমার পছন্দ পৌঁছে গেছে না বহু আগে? আমি কি এনলাইট হতে পারছি? No, আমি তো এনলাইট হতে পারিনি। আমি কিতাবি বই পড়ে বছর কিছু শিখে চাকরির দিকে কিছু পড়ে কমন ফেলে দিয়ে আনসার করে দিয়ে ভালো মার্কস নিয়ে আমি সমাজ একটা নিয়ে গেছি। আমি ফার্স্ট ক্লাস পাস হয়ে গেছি, সেকেন্ড হয়ে গেছি, বা ফার্স্ট ক্লাস হয়ে গেছি, বা সেকেন্ড ক্লাস হয়ে গেছি, একটু চাকরি হয়ে গেছি। আমি তা সফল হয়েছি, সেটা কিছু করছি, কিন্তু আসলে আমার যে উদ্দেশ্যে করা গেছে সেটা কিছু হয়নি। ইয়েস, আমি ব্যর্থ, ফেইল পারফর্ম। অর্থনৈতিকভাবে আমরা আমি পার্থিব কিছু বিষয় গেইন করেছি, যা আসলে মুখ্যত যেটা গেইন করার কথা সেটা হতে পারে না। আমি এখনো ভাবদাস হয়ে আছি, ভাবদাস হয়ে আছি। আমি তো সত্যকে চিনি নাই, সত্যকে ভালোবাসতে শিখে নাই। ভালোবাসা শিখবে, আমি তো বায়াস। আমি মনকে অতটুকু উদার রাখি নাই যে, উন্মুক্ত রাখি নাই যে আমি সত্য পাইলে গ্রহণ করবো। সেই রবি ঠাকুর বলেছে, সত্য যে বড় কঠিন, সত্যরে ভালোবাসিলাম। কথার কথা, আসলে সত্যকে ভালোবাসতে পারে নাই। সারা জীবন সাহিত্য চর্চা করে গেছে, মুসলিম বিদ্বেষ থেকে, মুসলমানদের এগেন্সে যখনই পারছি তখনই লিখছি। আমার একমাত্র বিদ্যাপীঠ ঢাকা ভার্সিটির প্রতিষ্ঠার পিছনে বাধা দিয়েছে। বাংলাকে রাজধানী করে যে বঙ্গভঙ্গ হয়েছে সেটাকে বাধা দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। এই ব্যক্তিত্বটিকে আপনি স্বীকার করতে পারেন? আমরা সেখানেই ঢাকা ভার্সিটিতে গোটা করি তার এবালম আত্মসাহী নজরুলকে আমরা বিস্তৃত হয়ে যাই, বেমালম বিস্তৃত হয়েছে। আত্মপরিচয়ের গ্লানি কেন জানেন? হিস্ট্রিক্যাল নলেজ আমাদের নাই, সেজন্য সুকৌশলী হিস্ট্রি আমাদের জানতে দেয় না। কেবল ইতিহাসের ছাত্রদের জন্য এটা ওপেন রাখছে। ইসলামিক হিস্ট্রি জার্নালিস্ট বলে যারা ছাত্র এখানে পড়বে, ওরা কিছু জানো বা না জানো, সাধারণত জানা দরকার নেই। অথচ হিস্ট্রি হচ্ছে যে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা সাবজেক্টে হিস্ট্রি একটা পার্ট থাকা উচিত। 4টা সাবজেক্ট অবশ্যই থাকা উচিত যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টের জন্য। 4টা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে আমার দৃষ্টিতে। কি? হিস্ট্রি, রিলিজিয়ন, রিলিজিয়ন, নলেজ অফ ল, আর কি, মানে 4টা না হলে চলবে না। নলেজ অফ হেলথ, নলেজ অফ হেলথ, নলেজ অফ ল, হিস্ট্রি, রিলিজিয়ন। এই 4টা সাবজেক্ট যদি কোনো ডিসিপ্লিন থেকে আউট হয়ে যায়, ওই বেটার ডিসিপ্লিনের স্টুডেন্ট কখনো পারফেক্ট লোক হবে না। নেভার নেভার। সে তার বাবার বিরুদ্ধে কথা বলবে, জাস্ট 30-40 বছরের ব্যবধানে তার দাদার বিরুদ্ধে কথা বলবে। তার দাদা একসময় বড় মাওলানা ছিল, পন্ডিত ছিল, সে এখন নাস্তি হয়ে গেছে, এখন তো দাদার বিরুদ্ধেই কথা বলবে। অথবা দাদার অস্তিত্ব নাহলে বাপের খানা সেও নাই। বুঝতে পেরেছি? কৃষির জন্য ওই যে তার জ্ঞান অসম্পূর্ণ ছিল, রুটলেস হয়ে গেছে, তার রুটের জ্ঞানই তাকে দেওয়া হয়নি। ফলে বিজ্ঞান থেকে এগুলো এগুলো তো অপারেট, এগুলো দিবে থাকবে, এগুলো দিয়ে কেউ কথা বলবো না, কিন্তু যেগুলো থাকা সেগুলো আউট করেছে। আছে নাকি? ডাক্তারি করতেছে কিছু লোক স্পেশালি, না আপনি আমি সবাই করলে বেসিকটা করলে অসুবিধা কি? প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। সবাই আমি আমার স্বাস্থ্যগত সুরক্ষাটা বজায় রাখার জন্য আমি জ্ঞান অর্জন করবো, প্রাথমিক জ্ঞান, আমি এক্সপার্টাইজ এটা দেখে যাবো না আর কি, সম্ভব না। কিন্তু ভালো থাকার জন্য তো আমি মেজাজ করে শিখতে পারি, তাহলে শিখতে তো আমার এত ডাক্তারের পিছনে দৌড়াতে হবে। আমি সুস্থ থাকবো, ডাক্তারের পিছনে দৌড়াতে না হলে আমার এখানে এত ওষুধ আমদানি হবে না।
আমার এখানে টাকা বেঁচে যাবে, অর্থনীতি ভালো হবে না? কোটি কোটি মিলিয়ন আমরা মানে প্রতি বছর আমরা বিদেশ থেকে এত ওষুধ আমদানি করি কিসের জন্য? অসুস্থ বলে তো জাতি, নাগরিককে অসুস্থ বলে তো আনতে বাধ্য হচ্ছে সরকার, রাষ্ট্রের রেভিনিউ ওখানে চলে যাচ্ছে, বুঝছেন? এগুলো যদি চিন্তা না করলে হবে না। ওই পার্লামেন্টে ওই মাথাওয়ালা লোক যেতে হবে, কথা বলছে, মাথাওয়ালা লোক তো নাই আমাদের, যাদের খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। আপনি ওই চিত্রটা যদি একটু চিন্তা করেন, আপনি ঘুমাইতে পারবেন না টেনশনে। কত পিছিয়ে আছে, কত পিছিয়ে আছে, কি অসভ্যতা, কি বর্বরতা। নিজেরা নিজেদের বিরুদ্ধে ভোট দিচ্ছি, আমি ভোট দিচ্ছি আমার বিরুদ্ধে, মানে যাদেরকে আমি নেতা বানাইছি আমার বিরুদ্ধে কাজ করতেছে, আমি তাদের ভোট দিয়ে আছি। তাহলে আমার মতো মানে অপদার্থ পাগল আর হতে পারে? খুব ভয়ঙ্কর জাতি। কেন এটা করতেছি আমি বুঝতেছি না, আমার স্বার্থ কোথায়। আমি আমাকে বুঝতেও দিচ্ছেন আমার শিক্ষা ব্যবস্থাটা, যেন আমার স্বার্থটা যেন বুঝে তো সমস্যা আছে। বুঝতে পারছি, এগুলো ষড়যন্ত্র, এগুলো কি ষড়যন্ত্র? সবাই না, যারা ঠিক টাইম ওদের ষড়যন্ত্র, আর ওদের ষড়যন্ত্র কি রাখতে চায় না, এই জন্য সেই ষড়যন্ত্র করবে। সে তো বঞ্চিত, deprived of having real knowledge, necessary knowledge. Anyway, তো আমরা চলে যাচ্ছি কোথায়, ফ্যাক্টে চলে যাই। কেমন? ফ্যাক্ট মিনস এন্ড ইনক্লুডস, শুধু মিনস বললে তো হইতো, ইনক্লুডস কেন বলছে? ওই মিনস দিয়ে কভার করা যাচ্ছে না। মিনস দিয়ে কি আমি ইংলিশ শব্দটা যোগ করি, এটা পুরো বিস্তৃতের কমপ্লিশন নিয়ে আসছে, পরিপূর্ণতা নিয়ে আসছে, পারফেক্টনেস নিয়ে আসছে। ক্লিয়ার? সেই জন্য ইট মিনস হোয়াট এভার ইট মিনস, সবই আসবে, সবই। তবে মিট মিনস বলতে আরো এ করে দিই, সার্টেনলি দিয়ে দিয়েছি নিচে, পরে সেটা পরে আসছে এন্ড ইনক্লুডস এই দেখেন 1 2 দুইটা পয়েন্ট আলোচনা করবো, তাই না? দুই নম্বর পয়েন্ট হ্যাঁ, 1 and 2 তে আলোচনা বলছে। আমি কোথায় আসি, আমি তো হ্যাঁ, এনিথিং one বলছে এনিথিং, আমি সেটাই লিখি। এনিথিং যে কোনো কিছু। এনিথিং এবং তারপরে State of things. স্টেট অফ থিংস, State of things. Or relation of things. পারসেপ্ট বাই থিংস, পারসেপ্ট বাই থট। Perceived by the senses. খুব মজার জিনিস, হ্যাঁ, খুব মজার জিনিস। তারপর হচ্ছে এটা সব হচ্ছে কি নাম্বার 1, আমি 1 নিয়ে প্রথম আলোচনা করি। কেমন? এনিথিং, এনিথিং এর বাংলা শব্দ কি, বাংলা অর্থ কি? যে কোনো কিছু। যে কোনো কিছু। তাহলে যে কোনো কিছু বলে এটা নিচে তো নাম হলো, প্রয়োজন ছিল, প্রয়োজনটা এই জন্যই ছিল যাতে করে আমি আপনি আবার কনফিউশন, এই যে কোনো মানে কনফিউশন যেন না থাকে, এটা আপনি ক্লিয়ার করেন। অ্যাকচুয়ালি এনিথিং মিনস এনিথিং। আপনি আপনি ধরে নেবেন আমার সাক্ষ্য পয়েন্টটা, ফ্যাক্ট বলতে এনিথিং, ফ্যাক্ট বলতে কি এনিথিং মানে দুটো জিনিস, কনক্রিট এন্ড অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এন্ড মাথা রেখে বিষয় দুইটা, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ম্যাটার, একটা হচ্ছে কনক্রিট ম্যাটার। একটা হচ্ছে দৃশ্যমান জিনিস, ক্যাপেবল অফ বিং পারসিভ বাই দি সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা আমরা বুঝতে পারি। আমার ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। মানুষের ইন্দ্রিয় কয়টা? পাঁচটা। মানুষ ডাইরেক্ট জ্ঞান অর্জন করে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়। ডাইরেক্ট জ্ঞান অর্জন করে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয় যাই জ্ঞান অর্জন করে সেটা হচ্ছে জ্ঞানের একেবারে বিন্দু পরিমাণও না। জ্ঞান যে একটা সিন্ধু, অতলান্ত সমুদ্রের চেয়েও বিশাল বিস্তৃত, মহাকাশের চেয়ে বিশাল বিস্তৃত, তার মধ্যে একটা বিন্দু পরিমাণও আমরা ডাইরেক্টলি এসেন্স গুলো ব্যবহার করে জ্ঞান অর্জন করতে পারি না। খুবই অল্প। বাকি সবকিছু অর্জন করতে কি দিয়ে? পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়ে। পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে গিয়ে কি দিয়ে? মেন্টাল ফ্যাকাল্টি দিয়ে, থিঙ্কিং দিয়ে, আবার কনসায়েন্স দিয়ে, বিবেক দিয়ে। সেটা হচ্ছে মূলত জ্ঞানের বিশাল জগৎ। সেগুলো বোঝার জন্যই প্রয়োজন হচ্ছে আপনার সাধনা, নলেজ, জ্ঞান। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা বলতেছি এনিথিং মিন্স এনিথিং, এনিথিং মিন্স এনিথিং। এটা অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত হোক অথবা বস্তুগত হোক, কনক্রিট হোক। ক্লিয়ার? তাহলে আমার ফ্যাক্ট অন্তর্ভুক্ত করে বা বোঝায়
Anything means anything, whether it is concrete or abstract, whether it is concrete or abstract। আমরা বুঝে গেছি, এটা আমরা আমাদের মতো করে বুঝে গেছি। এখন আমরা বইয়ের কাছে দেখি স্টেট অফ থিংস। এখন তার এনিথিং মানে আমার চশমাটা একটা ফ্যাক্ট, তার পার্সেন্ট বাই ডিসেন্স, তাই না? এই কথা বলছে রিলেশন অফ থিংস ক্যাপেবল অফ বিং পার্সেন্ট বাই ডিসেন্স। এটা ফ্যাক্ট। কেন ফ্যাক্ট? এটাকে আমি একটা বিবরণে নিয়ে আসতে পারি। এটা একটা চশমা, এটা একটা গ্লাস আছে, এই গ্লাস এটার এই সাইজ আছে দেখতে এমন, এই গ্লাস এর এই ফ্রেমে আবদ্ধ, ফ্রেমটার সাইজ এমন, ফ্রেমটার প্লাস্টিক কালার এটা যে ব্যবহৃত হয়, এটা হাতে গেলে ভেঙে যাবে, এটা একটা সাথে একটা পারে রেতে আওয়াজ হবে, ভেঙে যেতে পারে, এটা আবার কোনো ইলেকট্রিক্যাল নষ্ট হয়ে যেতে পারে, যা বলতে পারে সবটা ফ্যাক্ট। সবটা কি ফ্যাক্ট? এটা এখানে আছে যেভাবে এটা বর্ণনা করে যা নিতে পারেন তথ্য, রচনা, গরু রচনার মতো, এটা ফ্যাক্ট। ক্লিয়ার? ফ্যাক্ট। স্টেট অফ থিংস, আমরা এখন যাবো স্টেট অফ থিংস, এবং এটা আমরা বর্ণনা স্টেট অফ থিংস, তাহলে এটা আমার ফ্যাক্ট চলে গেছে। এরপর হচ্ছে রিলেশন অফ থিংস। রিলেশন অফ থিংস মানে কি? দুটো বোতল, এটা বোধহয় আন্তঃসম্পর্কে সাদৃশ্য না বৈসাদৃশ্য। রিলেশন হচ্ছে রিলেশন দুই ধরনের হয়, বৈসাদৃশ্য, দুটাকে কাভার করছে রিলেশন, দুটাকে কাভার দেখতে পাচ্ছি। একই কোম্পানির দুটারই নাম মান, দুটারই একই লেভেল আছে, দেখতেও একই, কেবল বৈসাদৃশ্য পানির পরিমাণটা কম দেয় এবং সাইজটা কম দেয়, তবে কোয়ালিটি একদম সাদৃশ্যপূর্ণ। তাহলে এই সাদৃশ্যপূর্ণ বৈসাদৃশ্য যে বিবরণটা, এটা হচ্ছে কি রিলেশন অফ রিলেশন। তাহলে এই রিলেশন অফ থিংস এর বিবরণটাও আমার কি ফ্যাক্টস। আমি যে ভঙ্গিতে হাঁটি, আমার জেস্টার, পশ্চার, বডি ল্যাঙ্গুয়েজ, এটা ফ্যাক্টস। এটা কি ফ্যাক্টস। এখন এটা ফ্যাক্ট কেন? রিলেশন অফ থিংস এর ফ্যাক্ট কেন? এই জন্যই ফ্যাক্ট কারণ these are capable of being perceived by the senses। আমি সেগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কি বুঝতে পারি, হ্যাঁ, রিয়েলাইজ করতে পারি, অনুধাবন করতে পারি। ক্লিয়ার? এই যেহেতু পারি, এগুলো সবই হচ্ছে কি ফ্যাক্টস। তবে আমরা এখন পর্যন্ত আছি কিসে? কনক্রিট ম্যাটারস, কনক্রিট ম্যাটারস বুঝতে পারছি। এখন দুই নম্বর যে পয়েন্ট আসবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। ওটা হচ্ছে কি? আসেন আমরা সেটা এখন তাহলে ইয়ে করে দিই। পরে বলছে any mental condition of which any person is conscious। The mental condition of which any person is conscious। মেন্টাল কন্ডিশন মানে বুঝছে এটা বিমুক্ত। মানসিক অবস্থা কি মুক্ত না বিমুক্ত? মুক্ত মানে দেখে যায়, শোনা যায়, নো, কেবল রিয়েলাইজ করা যায়, কি দিয়ে? কনসাইন্স দিয়ে, বিবেক দিয়ে। এনি মেন্টাল কন্ডিশন, এনি মিন্স এনি, ও এনিথিং মানে যেমন এখানে থিংস তো বলতে পারো, বিমূর্ত থিং আর বলে আগে বলছে এনিথিং, আর এখানে বলছে এনি। থিং বলতে কাছ থেকে যেত, ওই বললাম স্যার জান স্টিফেনের এই যে এত বড় লেখাটা, এত বড় ড্রাফটটা অ্যাজ ইট ইজ কেন গ্রহণ করছে? কোনো খুব ধরতে পারে নাই তারা, ইংরেজরা, তাদের বসটা কোনো খুব ধরতে পারে নাই যে এখানে এনিথিং সে দিতে পারতো, বলে দেয় নাই। কারণ এনিথিং দিলে তো আবার প্যাচ লাগার সম্ভাবনা আছে। এনিথিং বলতে সাধারণত দৃশ্যমান বস্তুগত জিনিস বোঝায়, মেটাল বোঝায়, কিন্তু এটা যদি বিমূর্ত বিষয়, এনি দ্বারা এনি মেন্টাল কন্ডিশন অফ হুইচ এনি পারসন কনসেপ্ট, যে কন্ডিশন দ্বারা আমরা অন্য ব্যক্তিরা, অন্য একটা একাধিক ব্যক্তি বা সমগ্র মানব জাতি বুঝতে পারে। যেমন একটা মানুষের একটা আচরণ, সে আচরণ আপনি তার অনুপস্থিতি ব্যাখ্যা করতেছেন, তার আচরণটা তো দেখা যায় না, কোন রং দিয়ে প্রকাশ করা যায় না।
এটা কেবল বর্ণনা করা যাচ্ছে ভাষা দিয়ে। তা আপনি আজকের সময় এসে মনে করেন আইনস্টাইনের একটা আচরণ কেমন ছিল, বুদ্ধিবৃত্তিক আচরণটা কেমন ছিল কত, তা এখন তার হিস্ট্রি করে একজনে সেটা আপনাদের সামনে টিচার হিসেবে বর্ণনা করছে। তো সেটা বর্ণনা করার ফলে যদি আপনি বুঝতে পারেন তাহলে সেটা ফ্যাক্ট। তার আচরণটা যদি আপনি বুঝতে পারেন, আর যদি বুঝতে না পারেন এটা কোনো অর্থ আছে, তাহলে বুঝাটা জরুরি। সেই জন্য বলতেছে এনি মেন্টাল কন্ডিশন অফ হুইচ এনি পারসন ইজ কনসাস, যে কোনো ব্যক্তি এটা কাছে এটা বোধগম্য, বুঝতে পারে। কনসাস মানে কি? সচেতন, অবগত, অনেক অর্থ আছে। ক্লিয়ার? তাহলে আবার আপনি বলেন ফ্যাক্টের বাইরে, ফ্যাক্ট শব্দের মধ্যে এর বাইরে কিছু আছে না? এভিডেন্স ফ্যাক্টরের ফ্যাক্ট শব্দের বাইরে জগতের আর কিছু আগে আছে? আশ্চর্য বিষয় না? এই ছোট্ট কথা দিয়ে কি বুঝে ফেলছে? ইন্টারেস্টিং ব্যাপার। এত ডিপ থেকে যদি আপনি না বুঝেন তাহলে বুঝেটা আপনি অসম্পূর্ণ থেকে যাবে। আপনি ভালো লয়ার হবেন তখন যখন আপনি জেরা করতে পারবেন, ভালো লয়ার হবেন তখন যখন আপনি ভালো ড্রাফটিং করতে পারবেন। এই দুটো জিনিস যার অর্জন হবে না, নেভার নেভার ইজ এ গুড লয়ার। নেভার নেভার ইজ এ গুড লয়ার। তবে গুড লয়ার আবার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে সংজ্ঞা আছে। দ্য পারসন হু নোজ দ্য জাজ ইজ এ গুড লয়ার। জাজকে যে জানে সেই ভালো লয়ার। কারণ আপনি এত এত খণ্ডিত সবই আছে, কিন্তু জাজকে কনভিন্স করার মতো কি নেই, সবার নাই। আপনি আলটিমেটলি অর্ডারটা নিতেই পারলেন না আপনার পক্ষে, তাহলে আপনি ব্যর্থ। এই জন্য বলা হচ্ছে যে যারা জাজকে জানে তারা ভালো লয়ার। ঠিক আছে, তাই ভালো লয়ার, এটা বুঝতে হবে। তো এখন আমি যেটা বলতেছি তাহলে কি, আপনি যখন এই বিষয়গুলো এভাবে জানবেন তখন আপনি ড্রাফটিং করার সময় আপনি অ্যাজ ইট ইজ ক্লায়েন্টের চিত্রটাকে রিয়েলাইজ করে আপনি আপনার ভাষায় নিয়ে আসতে পারবেন, যাতে করে কারো প্রতি ইনজাস্টিস না হয়। আল্লাহ দোহাই কখনো কখনো আপনি যখন মুস্তাফিদা করবেন, ড্রাফটিং করবেন, কখনো সত্যের বাইরে অতিরিক্ত কথা লিখবেন না। লিখলে এটা দায় আপনাকে নিতে হবে, এটা দায় আপনাকে কি দিতে হবে। এখন তো স্যার প্রতিযোগিতার জায়গা, এটা বিজনেস, এটা এখন সবাই 99 দিন নেবে, আমি এভাবে বলে কেমনে চলবো? তাহলে একটা কৌশল করবেন, ফলে আপনার সত্য ঘটনা এটা, এটা লিখতে এটা হবে। এটার সাথে যদি আপনি মিথ্যা জুড়ে দেন, আমি হয়তো লিখে দিতে পারবো লয়ার হিসেবে, এটার সাথে আমি নৈতিকভাবে একমত না, তবে আপনি দিবেন মানে যে আপনার রয়ে গেল। আপনার চাহিদা আমি লিখে দেবো, যেহেতু 99 জনও লিখে দিবে, কিন্তু আমি সতর্ক করে দিলাম আপনাকে এটা লিখলে গুণ হবে, এটা লিখলে জামিন হবে না, মানে জামিন পেয়ে যাবে। কেন অপরাধটা জামিন পাওয়ার মতো অপরাধ, নন বেলেবল অপরাধ না, জামিন অযোগ্য অপরাধ না। মার্চে স্কাপলিং হয়েছে, কিন্তু মানে ইয়া হয়েছে, হাতে হাতে মানে ফিস্টিং হয়েছে, হালকা মাথা হয়েছে, লিখে দিয়েছে, মাথা বাড়াই গেছে, রক্তাক্ত হয়েছে, সবই হয়ে গেছে। ওটা কাছে তো পরে আগে তো লিখে ফেলতেছে 326 বানাই, 323 অপরাধ কি বানাচ্ছে, তাতে ডাক্তারি একটা ভুয়া সার্টিফিকেট নিয়ে যোগ করে দিচ্ছে আপাতত মামলা দায়ের করার জন্য। তা আপনি যদি আপনার ক্লায়েন্টকে সতর্ক না করেন নৈতিকভাবে, আপনার লাইবিলিটি আসবে না। আর আপনি যে লয়ার ইজ নাথিং বাট আ সোশ্যাল ইঞ্জিনিয়ার। লয়ারকে কি বলা হয়? সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো এটা ঘর তৈরি করে ইঞ্জিনিয়ার, যৌথ কাঠামো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আপনি তো সোশ্যাল ইঞ্জিনিয়ার। সমাজে যদি শান্তি না থাকে, বিল্ডিং এ থাকে, ভালো লাগবে? শান্তি পাবেন? ভাই ভাই যুদ্ধ চলতেছে বছর বছর, প্রত্যেকে 5 সাল 10 সাল ঘুমাচ্ছে, কিন্তু ঘুমানোর সময় টেনশনে অস্থির ট্যাবলেট খেয়ে ঘুমাচ্ছে, শান্তি নাই। স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই, অথচ গাড়ি বাড়ি সবে একজন আরেকজনকে প্রতিপক্ষ বানাবে। কথা বোঝেন নাই? তাহলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আসছে তো ওখানে, আপনি তাদের শান্তিটাকে রিগেইন করার জন্য সোশ্যাল বন্ডেজ থেকে রিপেয়ার করার জন্য কাজ করতে আপনার গুরুত্ব ওই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার থেকে অনেক বেশি গুরুত্ব। আর লয়ার ইজ এ সোশ্যাল ইঞ্জিনিয়ার, সামাজিক প্রকৌশলী এই জন্য বলা হয়েছে। তো সেই জায়গা থেকে আপনি দায়িত্ব পালন করবেন। এখন আপনি দায়িত্ব পালন তখন নেই, যখন আপনি এইভাবে এই জিনিসটা না পাবেন, পারবেন না। তাহলে আমরা ফিরে আসি, ফ্যাক্টস মিনস এভরিথিং। এভরিথিং প্রশ্ন আনসার করলে কি এভরিথিং লিখে দিলে আনসার দিতে পারবো, মানে নাম্বার সব দিতে পারবো? কিছু কিছু কথা তো লিখতে হবে। আপনি এভরিথিং বলে আমি বুঝে গেছি, ঠিক আছে, কিন্তু আসলে বুঝছেন কিনা বুঝাইতে হবে তো আমাকে, আমাকে বোঝানোর জন্য কিছু কথা লিখতে হবে। ক্লিয়ার? তাহলে স্যার জ্যান স্টিফেন উনি ফ্যাক্টরির ভিতরে সব ঢুকে ফেলছে না, মুক্ত বিমুক্ত দৃশ্য অদৃশ্য সব নিয়ে আসে, মানুষের মনোজাগতি থেকে শুরু করে
দৃশ্যমান বস্তুগত জিনিস সবই ঢুকে পড়ে। ফ্যাক্টের বাংলা বলেছে, অনেকে বিষয় করেছে, অনেকে তথ্য করেছে। কি করেছে? অনেকে তথ্য করে। ফ্যাক্টের অর্থ বিষয় হোক অথবা তথ্য হোক, এটা আপনি মাথায় রাখলে হবে। এটা হচ্ছে লিগেল সেন্স। এটা হচ্ছে কি? আর এমনি সাধারণ আর্ট পরিভাষায় যে আমরা বলি বাংলা বিষয়, ইংরেজি বিষয়, ধর এই বিষয়টা ভালো লাগছে না, ছেড়ে দাও। গল্প এই বিষয়ে কথা বলিও না, বুঝলে না? মা রাখো তো এই বিষয় এখন রাখো, বা বউকে বলে এই বিষয় এখন রাখো তো। তোমার এই বিষয় নিয়ে আমি এখন মাথা ঘামানোর সময় নেই। তাহলে এই বিষয় শব্দ কত কিছু বুঝে ফেলতেছি, কিন্তু আমরা যখন বিষয় বলবো তখন এটা লিগেল বিষয়। এ কি? লিগেল টার্মিনোলজি, আইনগত পরিভাষা। ক্লিয়ার? এই লিগেল টার্মিনোলজি হচ্ছে তখন আপনি ক্লিয়ার করার জন্য, নিজেকে নিজের মধ্যে ক্লিয়ার রাখার জন্য আপনি ফ্যাক্ট মানে তথ্য মাথায় রাখেন। ফ্যাক্ট মানে কি? তথ্য শব্দটাকে মাথায় রাখেন। বিষয়ের অবলিক তথ্য, বিষয় অবলিক তথ্য, ইনফরমেশন, ইনফরমেশন। এটা তত্ত্ব মানে তো সূত্র, তত্ত্ব মানে কি? সূত্র, কতগুলো সূত্র। তাহলে আপনি যখন লিগ্যাল ফ্যাক্ট করবেন সাথে সাথে মাথায় রাখবেন কি? ইনফরমেশন, ইনফরমেশন। ক্লিয়ার? বাংলাতে বিষয় লেখেন না, তথ্য লেখেন, কিছু যায় আসে না, কিন্তু শব্দটা রাখবেন ইনফরমেশন। ফ্যাক্ট মিন্স ইনফরমেশন of abstract matters, information of concrete matters. Clear? Of anything or of any mental condition. তাহলে এটা নিয়ে কোনো অ্যাম্বিগুইটি আছে? কোন ধরনের এই ব্যাখ্যা আছে? অস্পষ্টতা আছে? নাই। ফাইন। তাহলে আমরা দুটো জিনিস জেনে গেলাম, আজকে এটাকে আর কি নয়, ফ্যাক্ট কি আর কি নয়। ফ্যাক্ট নয় এমন এমন একটা উদাহরণ দেন তো। কিছুই নেই। ফ্যাক্ট নয় এমন কিছুই নাই। ক্লিয়ার? ফ্যাক্ট নয় এমন কিছু, এগুলো হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। এগুলো হচ্ছে কি? বুদ্ধিবৃত্তিক প্রশ্ন। কিন্তু এই বুদ্ধিবৃত্তিক প্রশ্ন করলে কে পাস করবে? কঠিন বিষয়। প্রশ্নই তো উত্তর, প্রশ্নই তো উত্তর। ভাইভাতে করা যেতে পারে, তো ভাইভাতে এটা কে আনসার করতে পারে যদি না এভাবে না পড়ে? এগুলো বিষয়। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট যাতে টার্মিনোলজিতে। সেটা হলো কি, এখানে উদাহরণ দিচ্ছি, দেখেন উদাহরণ দিচ্ছি, ইলাস্ট্রেশনস একটু দেখি। সাক্ষ্যয়ন পড়ার জন্য ইলাস্ট্রেশন মাস্ট। ইলাস্ট্রেশন দৃষ্টান্ত না পড়লে আপনি সাক্ষ্যয়ন বুঝবেন না। আমার কথা বললে হয়তো কিছু বুঝবেন, ইলাস্ট্রেশন বলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। কেমন? এখানে উদাহরণ দিচ্ছি, কেমন দেখেন। That there are certain objects arranged in a certain order in a certain place is a fact. এই যে কিছু বিষয়কে এমন একটা বিশেষ অর্ডার ক্রমে বিন্যস্ত করা হয়েছে। ঠিক আছে? একটা সার্টেন, একটা সুনির্দিষ্ট জায়গায় একটা বিষয়কে বিন্যস্ত করা হয়েছে। এই যে একটা সুনির্দিষ্ট জায়গায় একটা বিষয়কে বিন্যস্ত করা হয়েছে, সেটাকে যেভাবে বর্ণনা করতে পারেন, এই যে একটা আমি বললাম সেটা প্র্যাকটিস ঠিক আছে। তাহলে ইলাস্ট্রেশন দ্বারা বুঝে গেছে তো। ইলাস্ট্রেশন আমাদের আগে আলোচনাতে চলে আসছে। এরপরে বলেছে দ্যাট আ ম্যান হার্ড অর স সামথিং ইজ এ ফ্যাক্ট। একজন মানুষ শুনছে, মানে প্রবল শক্তি দ্বারা যা হচ্ছে সেটা কি? এটাকে মেজার করছে না, পারফেক্ট বাই ইয়ার মানে আমি এগুলো দেখছি না, অন্য যারা অন্য পার্থক্যটা বুঝতে। তাহলে আপনি প্রবল শক্তি দ্বারা যাই শুনবেন সবই ফ্যাক্ট। আবার কি কি বলেছে? দৃষ্টিশক্তি or saw something is a fact. দেখেছে, অতীতকাল দেখে ফেলছে, সবই ফ্যাক্ট। তাহলে আমার দৃষ্টিশক্তির আওতা যত কিছু আছে সবই ফ্যাক্ট, শ্রবণ শক্তির আওতা যা আছে সবই ফ্যাক্ট। তবে সত্য হলো কি, এগুলো অন্য লোকে বুঝতে হবে, বুঝার মতো হইতে হবে। আপনি এমন এক ভাষা বর্ণনা করতে, এমন রঙের বর্ণনা দিচ্ছেন যা আমি দেখেছি একটা মহাকাশে এই দুটো রং, কিন্তু এটা দৃশ্যমান কোনো রঙের সাথে মিলাতে পারতেছে না। উল্টাপাল্টা সব বলতেছেন, সবাই বুঝতেছে না, এটা কি একটা ফ্যাক্ট হবে? না, 10 জনে বুঝার মতো করে জিনিসটা আসতে হবে। মানে আপনাকে মাটির মানুষ মাটির মধ্যে থাকতে হবে। কল্পনায় মানুষ দিয়ে কোনো ফায়দা নাই। অনেক বড় অনেক কবি আছে, অনেক বড় বড় কবি আছে, সবসময় কল্পনা মানুষ দিয়ে কবিতা লিখতে চাই, কিন্তু আসলে অর্থহীন। আসলে অর্থহীন। অনেক কবি আছে, অনেক কবি আছে। এই জন্য আল্লাহ অনেক কবিদের কি বলেছে? অধিকাংশ কবিদেরকে ব্যর্থ, অধিকাংশ কবিদের ব্যাপারে সতর্ক করেছে। আর আসল কবিরা এটাও বলেছে। কিন্তু সকল কবি না, কিছু কিছু কবি তাওহীদের পক্ষের লোক, তাদের কলম আবার শহীদের রক্তের চেয়েও কি দামি। সবাই না, ঠিক আছে। এখন আসেন, দ্যাট আ ম্যান সেড সার্টেন ওয়ার্ডস ইজ এ ফ্যাক্ট। একটা মানুষ একটা বিশেষ কথা বলেছে, বিশেষ বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এটা ফ্যাক্ট যদি সেটা একটা অর্থ থাকে, যদি সেটা একটা
অর্থ থাকে, কোনো কিছু ন্যারেট করে সুনিশ্চিতভাবে যেটা মানুষ বুঝছে, তাহলে সেটা ফ্যাক্ট। তারপর বলছে দ্যাট এ ম্যান হোল্ডস আ সার্টেন ওপিনিয়ন, একটা মানুষের একটা বিশেষ ওপিনিয়ন, অভিমত প্রকাশ করে, অভিমত দিচ্ছে, হ্যাজ এ সার্টেন ইন্টেনশন, একজন মানুষের একটা বিশেষ ইচ্ছা আছে, অভিপ্রায় আছে, অ্যাক্টস ইন গুড ফেইথ অর ফ্রডুলেন্ট, একজন মানুষ সদ্বিশ্বাসে কাজ করে, এই সদ্বিশ্বাসে কাজ করার বিষয়টি অথবা প্রতারণামূলক কাজ করে, প্রতারণামূলক কাজ করার যে মেন্টাল বিষয়টি, এটা একটা ফ্যাক্ট। অর ইউজেস এ পার্টিকুলার ওয়ার্ড ইন এ পার্টিকুলার সেন্স, অথবা একটা বিশেষ শব্দ ছেড়ে একটা বিশেষ অর্থকে মিন করছে। গোয়েন্দারা কিছু কিছু শব্দ যেটা বলা আমরা বুঝি না, ওদের সাংকেতিক ভাষা আছে না, সেটা একটা fact। সে কথা কাবা দিচ্ছে in a particular sense or is or was at a specific time conscious of a particular sensation, একটা বিশেষ সময় বিশেষ আচরণ করছে বিশেষ উদ্দেশ্যে। একটা ব্যক্তি বা একটা ব্যক্তি সমষ্টি, ব্যক্তি সমষ্টি বা একদল ব্যক্তি বা একটা সমাজের পুরো এন্টায়ার সমাজ ব্যবস্থার মধ্যে ওই সমাজের আচরণটা একটু ডিফারেন্ট, তাদের ওই আচরণের নিজস্ব অর্থ আছে যেটা হয়তো আমাদের বাংলাদেশে নেই বা অন্য একটা জাতির মধ্যে নেই, সেটা একটা ফ্যাক্ট তাদের মধ্যে। ক্লিয়ার? পাশাপাশি প্রবাস বিশ্বকাপ ওই যে কারণ অতীত বর্তমান দুটাকে কাবাতে বলছি, অতীতে ছিল এখন নাই, কিন্তু বিচার হচ্ছে যে বিষয়, সেই বিষয় অতীতের ঘটনাই, কোন সময় ঘটনাই ছিল। তাইলে আমাকে ওখানে যেতে হবে না? কোরআনের বাংলা বোঝার জন্য আমাকে 610 খ্রিস্টাব্দে যেতে চলে যেতে হবে। 610 থেকে 600 কত 33, 23 বছর, তো 23 বছর সময়কালের মধ্যে চলে যেতে হবে কোরআনের রিয়েল অর্থ বোঝার জন্য। তারপরে সাবেকের মাজমাইনের সময়টা চলে যেতে হবে, তাবিদের সময় পর্যন্ত চলে যেতে হবে। কোরআনের এই আয়াতটা ওদের ভিতরে নাযিল হয়েছে। আল্লাহ তো প্রাথমিক লক্ষ্য ছিল আরবের মুসলমান মানুষ, তো তারা ওই কোরআনের আয়াতটাকে যেটা নিয়ে আমরা এখন ব্যাখ্যা দিচ্ছি, তারা কিভাবে বুঝছে, তাদের বুঝে না, বুঝতে ইম্পর্টেন্ট। কারণ নইলে আমি কোরআনের আয়াত মানে অপব্যাখ্যা বিভ্রান্ত হই। যাদের প্রতি সরাসরি কোরআনের প্রথম উপলক্ষ ছিল আরবের মানুষজন, তারা ওই সময় কোরআনের আয়াতটাকে কিভাবে বুঝেছে, কিভাবে আমল করেছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এতটা গুরুত্বপূর্ণ এটাকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। সেই জন্য আল্লাহ সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাসূল কঠিন ভাবে বলতে, যারা আমার সাহাবীর সঙ্গে এই বলবে, এই দিতে পছন্দ করবে, সত্যতা করবে, আমার সাথে তারা জাহান্নামে যাবে, নিজের স্থান দিতে। কেন? এই জন্যই, কারণ ইসলামের পুরো প্রাসাদ দাঁড়িয়ে আছে কোরআন, সুন্নাহ, সাহাবীদের আচারের উপর। আচার, আচার, সাহাবীদের কথা কর্ম কাছে কি বলে, আচার বলা হয়, আচার, এটার উপর এতটাই গুরুত্ব। এই জন্য দেখেন না, সাহাবীদের বিষয়ে কোনো বিষয় আসলে সবাই এগিয়ে যায়, যারা বুঝে জানে। তো এখন ওই অবাধ এই জন্য দিন বর্তমান অতীত দুইটাকে কাবার দিয়ে দিন। কাবার না দিলে তো অতীতের একটা বিষয় মামলা একটা আসছে 1800 সালে, একটা কাস্টম ছিল কিনা এটা নিয়ে মামলা আসছে এখন তো 19 সালে, তাহলে ওই সময় তো রেজিস্ট্রি চলে যেতে হবে, খুঁজতে হবে আছে আছে কিনা, ওই সময় সাহিত্যে যেতে হবে, ওই সময় কোনো একটা বিষয় নিয়ে কোনো বই লিখতে বইতে চলে যেতে হবে। যদি দেখি যে না ওই সময় 19 সালে লিখিত প্রাবন্ধিকের একটা প্রবন্ধ আছে, সাহিত্যের একটা কবিতা আছে, একটা গল্প আছে, সেখানে যদি কথা আছে এটা দ্বারা এটা বলতে আমরা ঠিক করবো। ক্লিয়ার? তাহলে আমরা এই যে ইলাস্ট্রেশন পড়েও তো বুঝলাম যে ইলাস্ট্রেশনে যাওয়ার আগে আমি যেটা বলছি সব ঢুকে গেছে, আলোচনা এসে গেছে। তাহলে আজকে থেকে ফ্যাক্ট বিষয় আপনারা আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আর কোনো অ্যাম্বিগুইটি নেই। এখন বাসা যাওয়ার কি তাড়া আছে কিনা? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এনার্জি আছে, ভালো, আলহামদুলিল্লাহ। এখন আমরা চলে আসি, হ্যাঁ, রেলিভেন্ট, হ্যাঁ, প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। এখন প্রাসঙ্গিকের আরেকটা সমার্থক পদ্ধতি কি হতে পারে? সাদৃশ্যপূর্ণ, সাযুজ্যপূর্ণ, হ্যাঁ, আর তারপর আন্তঃসম্পর্কিত, আন্তঃসম্পর্কিত হতে পারে না? প্রাসঙ্গিক সমর্থক হতে পারে আন্তঃসম্পর্কিত, সাদৃশ্যপূর্ণ, সাযুজ্যপূর্ণ, হ্যাঁ, একটা আপনার সাথে সম্পর্কিত, এটা আর কি প্রাসঙ্গিক। সোজা কথা হচ্ছে এটা। এটা কি বলছে দেখেন, ওয়ান ফ্যাক্ট, এবার আসছে ফ্যাক্ট। দেখেন, ওয়ান ফ্যাক্ট, ফ্যাক্ট মানে আপনার মাথায় কাজ করতে হবে ইনফরমেশন, এবং ওই অর্থেই ফ্যাক্ট, যে অর্থে ফ্যাক্ট আমরা বুঝি বুঝি সমগ্র বিশ্ব, ওই অর্থ মাথাটাই খেলতে হবে সাথে সাথে। ওয়ান ফ্যাক্ট ইজ সেড টু বি রিলেভেন্ট টু অ্যানাদার, একটি ফ্যাক্টকে আরেকটি ফ্যাক্টের সাথে সম্পর্কিত প্রাথমিক তখনই বলা যাবে when the one is connected with the other in the ways, যখন একটি আরেকটির সাথে এভাবে সম্পর্কিত যে, এভাবে সংযুক্ত যে, কানেক্টেড, কিভাবে, referred to in the provisions of this act relating to the relevancy of facts, relating to the relevancy of facts, অর্থাৎ এই আইনে relevancy of facts কোথায়
একাধিক সেকশনে যে বিষয়গুলো নির্দেশ করেছে সেই বিষয়গুলো নির্দেশনার আলোকে যদি পড়ে যায় তাহলে আমরা বলবো যে একটি কি প্রাথমিক। তার মানে আমাদের প্রাথমিকতা নিয়মগুলো জানতে হবে, প্রাথমিকতা নিয়মগুলো জানতে হবে। তাহলে আমরা প্রাথমিক নিয়ম মতো ডিফাইন করা হয়নি, ইম্পোর্ট করা হয়েছে, নির্দেশনা দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে, ডিফাইন করে দিয়ে দেয়। কি করে দিয়েছে? নিজে দিয়ে দিয়েছে, মত ওখানে ঘটিত ওখানে দেখিয়ে দিয়েছে, ওটা চলে গেছে আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। মানে আমার এই আইনের প্রাসঙ্গিকতা মানে রেলিভেন্সি অফ ফ্যাক্টস, রেলিভেন্সি অফ ফ্যাক্টস অধ্যায়ে রেলিভেন্সি অফ ফ্যাক্টস এর যে নিয়ম কানুন আছে কোথায় আছে? 6 থেকে 5 নম্বর ধারা। কয়টা ধারায়? কয়টা ধারা? কয়টা ধারা? হ্যাঁ, 49টা ধারা। এই 49টা ধারা যে নিয়মগুলো আছে এই নিয়মগুলোর কোন একটার মধ্যেই যদি পড়ে যায়, একটি ফ্যাক্ট আরেকটি ফ্যাক্টের সাথে আন্তঃসম্পর্কটা যদি কোন একটা নিয়মের মধ্যে পড়ে যায় তাহলে বলবো যে এফেক্ট এফেক্টের করতে হবে কি এফেক্টের সাথে কি আদারওয়াইজ একটা আমি যদি প্রাথমিক বলবো না, কোনোভাবেই না। এখন এই প্রাসঙ্গিকতার বিষয়টা নির্ধারণ করা কেন জরুরি? কারণ মামলা হচ্ছে এটা নিয়ে, চুরি করছে কিনা রহিম, অমুকের করিমের মুরগি চুরি করছে কিনা মামলা হচ্ছে। এখন এখানে যদি অ্যাডভোকেট সাহেব বাদীর পক্ষে রহিমের পক্ষে আয়সা যদি করিমের 5টা বাচ্চা ছিল, একটা সুন্দর স্ত্রী ছিল, তার এই রঙ ছিল, তার শ্বশুর বাড়ি উঠছে, চৌধুরী বংশ মন্দির সব নিয়ে আসে, দরকার আছে না? এগুলো আমি ফেলে দিব কি দিয়ে? প্রাথমিকতার কথা বুঝতে পেরেছেন? এটা এই জন্যই প্রয়োজন। এই জন্য কি লয়ার সাহেবেরা যেন অহেতুক অনাহত কথা বলে কোর্টকে বিভ্রান্ত না করে, কোর্টের মূল্যবান সময় নষ্ট না করে এবং বিচার্য বিষয় থেকে দৃষ্টি ফিরিয়ে অন্য অহেতুক অনাকাঙ্ক্ষিত বিষয়ে না নিয়ে। ক্লিয়ার? তাহলে এক্স্যাক্টলি মূল জায়গায় আমার ফোকাসকে ঠিক রাখা। মূল জায়গায় কোনটা? বিচার্য বিষয়, দ্য ম্যাটার, দ্য ভেরি ম্যাটার হুইচ ইজ সাবজুডিস বিফোর দি কোর্ট। ঠিক আছে, আদালতের সঙ্গে বিচারাধীন যে বিষয়টা সেটা এমন। তাহলে আমি রেলিভেন্ট সংখ্যাটা পেয়ে গেছি, কেমন? তাহলে রেলিভেন্সি অফ ফ্যাক্টস এর কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো বর্ণনা করেছে সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত। সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত। সেকশন 6 থেকে সেকশন 55 পর্যন্ত যে কয়েকটা বিষয় মানে যে বিষয় রেলিভেন্সের যে কয়েকটা বিষয় আলোচনা, এগুলো আমরা ভাগ করলে ব্রডলি 5টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। সেকশন 6 থেকে 55 পর্যন্ত সেকশনগুলোতে যে 49টা সেকশনে যা আলোচনা করেছে সেই আলোচনাগুলো মোটা দাগে 5টি ক্যাটাগরিতে পড়ে। মোটা দাগে 5টি ক্যাটাগরিতে পড়ে। একটা পড়ে তাকে মানে রেলিভেন্সি মানে এটা আমরা পড়ে ক্যাটাগরিতে আছে। এখন আমরা চলে যাবো, এটা আসবো, আপনারা টেনশন করবেন না। এরপর আমরা চলে যাবো ফ্যাক্টস ইন ইস্যু। ফ্যাক্টস ইন ইস্যু। তো ফ্যাক্ট বুঝে গেলে ফ্যাক্টস ইন ইস্যু বুঝে যাবে না? যাবে। আবার রেলিভেন্সি আগে বুঝে গেছে, তাহলে এখন পুরো এটার সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা হয়েছে দ্য এক্সপ্রেশন, ওই যে এই যে এর আগে বলেছিলাম আমরা দেখেছি এক্সপ্রেশন ওয়ার্ড এন্ড এক্সপ্রেশন প্রথমে কোথায় পেয়েছি? প্রথমে এই যে এখানে বলেছে ওই যে ইন দিস অ্যাক্ট দ্য ফলোইং ওয়ার্ডস এন্ড এক্সপ্রেশনস আর ইউজড বলে একটা বলছে না, এখন এক বলছে এক্সপ্রেশন। খেয়াল করুন, দ্য এক্সপ্রেশন ফ্যাক্টস ইন ইস্যু, তাহলে এটা একটা শুধু ওয়ার্ড না, এটা একাধিক ওয়ার্ড মিলে একটা জিনিস, একটা কমন জিনিস, একটা জিনিস বোঝাচ্ছে। এটা হচ্ছে এখানে এক্সপ্রেশন, ভাব, অভিব্যক্তি, দোতনা, ব্যঞ্জন, কি ব্যঞ্জন বা অভিব্যক্তি বা দোতনা বলতে পারে। ঠিক আছে, the expression facts in issue means and includes any facts from which either by itself or in connection with other facts. এখন facts in issue বলতে any facts বুঝে গেলাম। any facts বলতে তো একটু ক্লিয়ার করা দরকার আছে, বুঝলেন না? অস্বাভাবিক বাক্যের মতো, অস্বাভাবিক বাক্যের মতো থেমে গেলে হচ্ছে না। আমি ভাত থেমে গেলাম, খাইছি না খাই না এটা তো বলতে হবে, ঠিক আছে? তাহলে এনি ফ্যাক্ট বলে থেমে গেলে হবে না। এনি ফ্যাক্ট বলতেছে ফ্রম হুইচ ইদার বাই ইটসেলফ অর ইন কানেকশন উইথ আদার ফ্যাক্ট, যে ফ্যাক্ট নিজে নিজে, যে ফ্যাক্ট থেকে শতই বা শত প্রবৃত্ত হয়ে অটোমেটিকলি অথবা আরো অন্য একাধিক ফ্যাক্টের সাথে কানেক্টেড হয়ে কি করে the existence অস্তিত্ব নয় অনস্তিত্ব, অস্তিত্ব নেচার প্রকৃতি or extent of any right অধিকারের
এক্সটেন্ট অফ রাইট, এনি রাইট মানে কি? কোনো অধিকার অধিকারের বিস্তৃতি, লায়াবিলিটি, দায়, দায় ডিসএবিলিটি, অক্ষমতা, অ্যাসার্টেড অর ডিনাইড, এগুলো সবই হয় অ্যাসার্ট করা হবে না ডিনাই করা হবে। এগুলো সবই মানে কি? এক্সিস্টেন্স, নন এক্সিস্টেন্স, নেচার, এক্সটেন্ট অফ এনি রাইট, লায়াবিলিটি অর ডিসএবিলিটি অ্যাসার্শন করবে অথবা কি করবে? ডিনাই করবে। কিসের মধ্যে? ইন এনি শুট অর প্রসিডিং। তার মানে জুডিশিয়াল প্রসিডিং, তার মানে কি? জুডিশিয়াল proceedings. In any proceedings means judicial proceedings. যেহেতু এটা কোর্টের ব্যাপার, in any shoot or proceeding, তার মানে judicial proceeding। তাহলে একটা জুডিশিয়াল প্রসিডিং বা একটা কোর্টের একটা মামলায় যখন কোন একটা ফ্যাক্ট স্বয়ং নিজে নিজে অথবা আরো একাধিক ফ্যাক্ট সংযুক্ত হয়ে কোন একটা ব্যক্তি বাদী অথবা বিবাদী কোন অধিকারের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা, দায়ের অস্তিত্ব বা অস্তিত্বহীনতা, অধিকারের প্রকৃতি অথবা অধিকারের বিস্তৃতি, ঠিক আছে, ইত্যাদি কি করে প্রমাণ করে অথবা অপ্রমাণ করে, প্রমাণ করে অথবা কি অপ্রমাণ করে, তখন আমরা ওই ফ্যাক্টসটাকে কি বলবো? ফ্যাক্টস ইস্যু। মানে ওইটাকে নিয়ে আমরা কাজ করছি। সোজা কথা হচ্ছে কি, ফ্যাক্টস ইস্যু মানে বিচার্য। বিচার্য বিষয়টি, বিষয় মানে কি? ফ্যাক্টস, ইনফরমেশন। যে বিষয়টি আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে, অভিযোগ আছে রহিমের বিরুদ্ধে। করিম তার আর্টিতে লিখলো, রহিম আমার কোরবানের ঠিক একদিন আগে 1.5 লাখ টাকা কিনে একটা গরু কি করে নিয়েছে, আমার বাবার সামনে চুরি করে নিয়েছে, কোর্টের সামনে বিচার দিল। আর্টিতে তাই লিখছে। এখন বিচারটা হচ্ছে বিষয়টা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে চুরি, ফ্যাক্ট হচ্ছে চুরি। তো ফ্যাক্টস এর ইস্যু হচ্ছে কি? আসলে করিম 19 তারিখে অমুক জায়গা থেকে ওই গরুটা তারপরে চুরি করে নিয়ে গেছে, ফ্যাক্টস এর ইস্যু। ওটা হচ্ছে কি? এখন ওটা যদি ফ্যাক্টস এর ইস্যু হয় তাহলে আদালত বিচার্য বিষয় নির্ধারণ করবে কি? যারা আদালতে কাজ করছেন তারা দেখছেন বিচার্য বিষয় একটা নির্ধারণ করে। সিভিল মামলা তো ক্রিমিনাল মামলায় বিচার্য বিষয় নির্ধারণ হচ্ছে আদৌ এই আসামি গত এত তারিখের অমুক সময়ে অমুক জায়গা থেকে করিমের গরুটা চুরি করেছে কি না। ক্লিয়ার? আরেকটা যোগ করে এই বিবাদী মানে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহের হতে প্রমাণ করতে সক্ষম হয়েছে কি না। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ফ্যাক্টস এর ইস্যু, বিচার্য বিষয়। মূল বিষয়টা কি ছিল? চুরি। আর নেচারটা কি? চুরি। আর ফ্যাক্টস এর ইস্যু যেহেতু এটার উপর আমাকে সিদ্ধান্ত দিতে হচ্ছে, এটাকে নিয়ে আমি বিচার করতেছি, এই জন্য বলা হচ্ছে বিচার্য বিষয়। এই জন্য বলা হচ্ছে কি? বিচার্য বিষয়, বিচার্য বিষয়। ইন ইস্যু, বিচার্য বলতে এখানে ইংলিশ অন্তর্ভুক্ত হবে এখানে কি? বিচার্য। বিচার্য মানে the very matter which is under the which is the very subject of sub judice matter, which is sub judice matter before the court, which is sub judice matter before the court, আদালতের সামনে যেটা বিচারের জন্য উপনীত হয়েছে। ক্লিয়ার? তাহলে যে বিষয় আদালতের সামনে বিচারের জন্য উপনীত হয়েছে সেটা হচ্ছে বিচার্য বিষয়। সেটা হচ্ছে কি? বিচার্য বিষয়। এখন এই বিচার্য বিষয়টাকে প্রমাণ করার জন্য আমার এক বা একাধিক ফ্যাক্ট করতে হবে, দিতে হবে, সাহায্য দিতে হবে, সাহায্য দিতে হবে। প্রথমে দেখতে হবে যে আদৌ করিম গরু এটা কিনছে কিনা। গরু কিনে একটা প্রমাণ, গরু কিনলে এবারে সেই গরুটা সে কোথায় রেখেছে এটা আবার সাক্ষ্য দিয়ে আসতে হবে। সেটা কি ওই দিনে চুরি হয়েছে কিনা এটাও সাক্ষ্য দিয়ে আসতে হবে। এগুলো একটা একটা ফ্যাক্ট নিয়ে, ঠিক আছে, এক একটা ফ্যাক্ট, কিছু কিছু ফ্যাক্ট। তো এখন রহিম ওই বাড়িতে গেছে কিনা, আরেকজনে দেখছে যে গেছে, তো সে আরেকজন দেখছে তোলাই যেতে গেছে, তারা দেখে দৌড়াচ্ছে, আরেকজন আসে বললো যে গরু একটা তোলাই গেছে দেখছি বা নিয়ে গেছে দেখছি। এইভাবে একটা একটা ফ্যাক্ট যোগ হয় একটা মূল ফ্যাক্ট, মানে ডিফারেন্ট ফ্যাক্টের ইস্যু প্রমাণ করতেছে। এই জন্য বলতেছে একটা ফ্যাক্ট নিজে স্বয়ং অথবা আরো একাধিক সাথে কানেক্টেড হয়ে যখন একটা বিষয়ের অস্তিত্বটা প্রমাণ করতেছে, বিচার্য বিষয়। ক্লিয়ার? এই হলো বিচার্য বিষয়। তাহলে ফ্যাক্টস আমরা বলছি, ফ্যাক্টস এর ইস্যু আমরা বুঝে গেছি। এখানে আর অ্যাম্বিগুইটি আছে? অ্যাম্বিগুইটি নাই। এখানে একটা ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন দিয়েছে। Whenever under the provision of the law for the time being in force relating to civil procedure, any court records an issue of fact, যেটা আমরা ফ্যাক্টস এর ইস্যু বলি না, সিভিল ম্যাটারস এটা হচ্ছে ইস্যু অফ কি? ফ্যাক্ট। The fact to be asserted or denied in the answer to such issue is a fact issue.
টু সাচ ইস্যু ইজ এ ফ্যাক্ট। মানে সিভিল ম্যাটার্সে যেটাকে আমরা বলবো ইস্যু অফ ফ্যাক্ট, হ্যাঁ সেই ইস্যু অফ ফ্যাক্ট হচ্ছে আমরা দেখবো কি এটা তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে বিষয় অনুমোদন বা অস্বীকার করে, বাংলাতে আমরা যাই দেওয়ানি কার্যবিধি সম্বন্ধে বর্তমান প্রচলিত কোনো আইনের বিধান অনুসারে, তখনই কোনো আদালত কোনো সম্পর্কিত প্রশ্ন রেকর্ড করে তখন অনুরূপ প্রশ্নের উত্তরে যে বিষয় অনুমোদন বা অস্বীকার করা হয় তা বিচার বিভাগ। এটা সিভিল ম্যাটার্স এর ক্ষেত্রে একটু উল্লেখ করে দিচ্ছি। আগেরটা ছিল বেসিক্যালি ফৌজদারি ম্যাটার্স বোঝার জন্য, সিভিলটা এক্সপ্রেশন দ্বারা ক্লিয়ার করেছে। আমার সোজা কথা হচ্ছে আপনাদের প্রতি আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে ফ্যাক্টস এর ইস্যু নিয়ে এখন অ্যাম্বিগুইটি আছে কিনা, থাকলে প্লিজ বলুন। ফ্যাক্টস এর ইস্যু নিয়ে কোনো অ্যাম্বিগুইটি নাই। তো সকল ফ্যাক্ট কি ফ্যাক্ট ইস্যু না, ফ্যাক্ট ইস্যু হতে কি হতে হবে, আদালতের সম্মুখে একটা মামলা বা একটা প্রসিডিং, থাকতে হবে, ঠিক আছে? সেই মামলায় এক বা একাধিক ফ্যাক্ট মিলে কোন একটা বিষয়ের অস্তিত্বের প্রমাণ দিবে বা অস্তিত্বের প্রমাণ দিবে, কারণ বাদী দাবি করবে বিবেদন অস্বীকার, তার অস্বীকারটা প্রমাণ, এটা তো প্রমাণের বিষয়, সেটা না নেগেটিভ জিনিসের প্রমাণের বিষয়, তাই না? সেই জন্য বলছে অস্তিত্বহীনতা, অস্তিত্বহীনতা কারণ লায়াবিলিটি আদৌ রহিম চুরি করছে কিনা, তার দায় আসছে কিনা, এটা অস্তিত্ব প্রমাণ করতে হবে অথবা অস্তিত্বহীনতা সে প্রমাণ করবে। ইচ্ছাকার বিষয়গুলো যখন নির্ধারণ করে তখন ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা অনেক দূরে এগিয়ে গেছি। ইলাস্ট্রেশন জি জি অবশ্যই আমরা ভূমিকা আলোচনা যেগুলো নিয়ে আসতে পারতাম, মাথা থেকে প্রশ্ন কাজ করে না। আর ফ্যাক্ট পয়েন্ট হচ্ছে যে কি যদি এন্টায়ার জুডিশিয়াল সিস্টেমে আপনাকে যদি বলে যে এমন একটা আইনের নাম বলুন ভাইবাতে, বিচার জুডিশিয়াল সিস্টেম মানে এডুকেশন অফ সিভিল জাস্টিস অর ক্রিমিনাল সিস্টেম, যেটাই বলেন অ্যাসিস্ট্যান্ট জাজ কোর্ট থেকে একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত এন্টায়ার জুডিশিয়াল সিস্টেম, শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে জুডিশিয়াল সিস্টেমে এমন একটা আইনের নাম বলুন যে আইন ছাড়া কোন জুডিশিয়াল সিস্টেমে রান করে না, সেটা কি আইন হতে পারে? সেটা কে নিতে পারে? এভিডেন্স অ্যাক্ট। ফৌজদারি কার্যবিধির জন্য আলাদা কোনো এভিডেন্স অ্যাক্ট নাই, সিভিল প্রসিজারের জন্য, সিভিল ম্যাটার্স জন্য আলাদা কোনো এভিডেন্স অ্যাক্ট নাই। আমাদের এভিডেন্স অ্যাক্ট একটাই, আমাদের এভিডেন্স অ্যাক্ট কি, সেটা কার কিসের জন্য? যে কোনো ধরনের বিচার, সিভিল, ক্রিমিনাল, কোয়াজি সিভিল, পিউরলি ক্রিমিনাল, কোয়াজি সিভিল, যাই হোক না কেন সর্বক্ষেত্রে সাক্ষ্য নেওয়ার একটাই। তাহলে এটা কিন্তু সব মামলার জন্য এটা প্রয়োজন। সেই জন্য বলেছি সমগ্র বিচার ব্যবস্থার জন্য একটা আইন, যে আইনকে ছাড়া কোনো বিচার ব্যবস্থা চলতে পারে না, এটা হচ্ছে কি আইন। সিপিসি দ্বারা ফৌজদারি বিচার চলতে পারে, সিআরপিসি দ্বারা সিভিল বিচার চলতে পারে, দেওয়ানি মামলা চলতে পারে, কিন্তু সাক্ষ্য ছাড়া কোনো মামলাই চলতে পারে না। ক্লিয়ার? আমি যখন জুডিশিয়াল ভাইভাতে যাই, রসায়ন মনে আসছে, সেখানে আমাকে প্রশ্ন করা যায়, যখন জাস্টিস তফাজ্জল পুরো নাম তফাজ্জল হোসেন জাস্টিস, ওনার ভাই ছিল ওই যে বিডিআর এর কারণে যে পরে বিডিআর মহাপরে ছিল যে মেজর জেনারেল মইনুল ওনার ভাই ছিল। তো উনি আমাকে একটা প্রশ্ন করেছে, 2 দিন পরে আপনি জাহাজ হতে যাচ্ছেন, আপনি আমার এই প্রশ্ন আনসার দিতে পারবেন কি? আপনি বলুন যে বিচার ব্যবস্থায় কোন 3টি আইন অপরিহার্য, 3টি আইন না হলে পরে বিচার করা যাবে না। বুদ্ধিভিত্তিক কোশ্চেন না? তাহলে আপনারাই বলেন কোন 3টি আইন যেটা না হলে বিচার করা যাবে না? সিপিসি, সিআরপিসি, বাট ভাইভাতে সিপিসি, সিআরপিসি বলা যাবে না। The Code of Criminal Procedure 1898, the Code of Civil Procedure 1908, and the Evidence Act 1872. Clear? তাহলে আজকে ক্লাসে অ্যাটেন্ড করেছেন বিদায়, বা যারা শুনেছেন তারা জানতে পারলেন। যদি অ্যাটেন্ড না করতেন হয়তো কি জানার সুযোগ ছিল না। এইভাবে বুদ্ধিবৃত্তির কোশ্চেন কিন্তু আসে। আপনি যত বড় পরীক্ষার ছাত্র হবেন তত বেশি সেখানে বুদ্ধিবৃত্তির প্রশ্ন আসতেই পারে, কারণ পরীক্ষা যত কঠিন হবে প্রাপ্তিটা তত কি হবে গুরুত্বপূর্ণ। বিসিএস জন্য যে পরীক্ষা আমরা দিয়ে থাকি, একজন সহকারী শিক্ষক হওয়ার জন্য প্রাইমারি স্কুল বা হাই স্কুলে এত কঠিন পরীক্ষা দিতে হয় না। বিষয় যত গুরুত্বপূর্ণ পরীক্ষা তত বেশি কি কঠিন থেকে কঠিন। ক্লিয়ার?
তাইলে এই মানে আমার এই আলোচনার কথা আবার চলে আসছে, আমরা ভূমিকার মতো করে বলে দিয়েছি এই আইনটা আমার এতটাই গুরুত্বপূর্ণ, এক পয়েন্টটা আমার কি আমাদের এতটাই গুরুত্বপূর্ণ। ভাই কি জন্য আসছিল? ছেড়ে দেওয়ার জন্য? ইলাস্ট্রেশন। এখন আমরা ফ্যাক্টস এর ইস্যু খাবেন নাকি আপনারা? ফ্যাক্টস এর ইস্যু এখানে ইলাস্ট্রেশন দিয়েছে, দেখেন এই অ্যাকিউজড অফ দি মার্ডার অফ বি, এই অ্যাকিউজড অফ দি মার্ডার অফ বি, বি কে খুনের দায়ে এই অভিযুক্ত যে at his trial the following facts may be in issue. In issue মানে কি? বিচার। In issue মানে কি? বিচার মানে কি? বিচারের যেটার উপর বিচার করতে হবে, আদালত যে বিষয়ের উপর সিদ্ধান্ত দিবে, আদালত যে বিষয়ের উপর কি হবে আনুষ্ঠানিক ফাইনাল সিদ্ধান্ত দিবে, ফর্মাল এন্ড ফাইনাল সিদ্ধান্ত দিবে, ওইটা হচ্ছে ইন ইস্যু। খেয়াল করেন, দ্যাট এ কজ বিজ ডেথ, এ বি কে মানে মেরেছে, এটা একটা বিষয়, এটা কি ফ্যাক্টস কি ইস্যু। কারণ আদালত তখন লিখবে এ আদৌ বি কে মেরেছে কি না প্রশ্নের আলোকে, এখানে তো প্রশ্ন আলোকে বুঝাইনি আপনাকে, এমনি জাস্ট উঠেছে একটা লাইন উঠে গেছে দ্যাট এ কজড বিজ ডেথ, কিন্তু আমরা লেখার সময় লিখবো কি রায় এ আদৌ বি কে খুন করেছে কি না প্রশ্নের আলোকে, এটা বিচার বিষয়। দ্যাট এ ইন্টেন্ডেড টু কজ বিজ ডেথ, এরপরে দেখবো সে খুন করেছে, ঠিক আছে, তো খুন করার মোটিভ তো একটা আছে, তাই না? এখন আমরা সেটাও বাইর করবো, আদৌ যে এই যে বি কে খুন করেছে এটা প্রমাণিত হয়েছে, একটা প্রমাণ। এখন দেখবো যে আদৌ তার খুন করার ইচ্ছা ছিল কিনা, না অনিচ্ছাকৃত হয়ে গেছে, হতে পারে অন্য কিছু হতে পারে, বা ম্যাট ছিল, লুনেসি ছিল, তাই না? তার ওই সময় তাৎক্ষণিকভাবে সে আপনার এই মানে আউট অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মেজাজ, যে কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, শুধু সাডেন প্রভোকেশন না, যে কোনো কারণ হতে পারে। দ্যাট এ হ্যাড রিসিভড grave and sudden provocation from B, বা বি কে মারার আগে বীর আচরণের কারণে সে হঠাৎ উত্তেজিত হয়ে গেছে, উন্মত্ত হয়ে গেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারে নাই, ঘটে থাকে কিন্তু আমাদের সমাজে ম্যাক্সিমাম তালাক কিন্তু এরকম হয়, স্বামী স্ত্রীর মাঝে ম্যাক্সিমাম তালাকটা কি মানে নারী জাতি তো নারী জাতি, আল্লাহ ওনাদেরকে অনেক মহিমান্বিত করে অনেক গুরুত্ব দিয়ে সৃষ্টি করেছে, কিন্তু ওনাদের কিছু লুপহোলস আছে, ওনারা পুরুষকে রাগানোর ক্ষেত্রে অদ্বিতীয়, অদ্বিতীয়, পুরুষকে কিন্তু মুহূর্তের মধ্যে পাগল বানাই দিতে পারে, এমন এমন কথা আপনাকে বলবে, এমন এমন কথা প্রসঙ্গ নিয়ে আসবে, আপনি মুহূর্তের মধ্যে টেম্পার আপনার 0 থেকে, কথা বুঝতে পারছেন? এইটা সেটা, এটা কি সেটা গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন ফ্রম বি, দ্যাট এ at the time of doing the act which caused his death, ওইটা বি এর অংশ আর কি, বি এর অংশ was by reason of unsoundness of mind, unsound of mind, আনসাউন্ড মানে কি, সে আসলে পাগল, অপ্রকৃতিস্থ, অপ্রকৃতিস্থ, অস্বাভাবিক, ইনক্যাপাবল অফ নোয়িং ইটস নেচার, সে যে মানে দাঁটা ঘুরে দিছে, এটা যে তার কাঁটে লাগলে মেরে মরে যেতে পারে এই ধারণাটা তার ছিল না, চাকুটা ঘুরে দিছে হঠাৎ করে তার এখানে লাগিয়ে যেতে পারে তার বন্ধুর গায়ে, বা ট্রিগারে চাপ দিচ্ছে খেলনা চলে, হঠাৎ করে যে এটা বাড়ি যাবো, ওই যে সেই জন্য একটা কনস্টেবল মারা গেছে, নিজের গুলিতে নিজে মারা গেছে, সে ছিল রেকর্ড রুমের কি আলাদা, নিজের গুলিতে নিজে মারা গেছে না, সে হয়তো ইনক্যাপেবল অফ নোয়িং ইটস নেচার, এটা প্রকৃতি নিয়ে অতটা জ্ঞাত ছিল না, আমরা দৃশ্যমান বা হতে বিশ্লেষণ করবো। তাহলে এই বিষয়গুলো যখন উত্তীর্ণ হয়ে যাবে, সবগুলো যখন পজিটিভ হয়ে যাবে, তখনই আমার বলবো যে বি এর খুন করেছে, এবং তখনই দ্বিতীয় যে বিচার যে বিষয় যে সন্দেহতে প্রমাণ করতে পেরেছে কিনা, তখন আমি বলবো যে ইয়েস সন্দেহতে প্রমাণ করতে পেরেছে, তো সন্দেহতে প্রমাণ করতে পারলে তখন বাকি থাকে অ্যাওয়ার্ডিং পানিশমেন্ট, তাকে শাস্তি দেওয়াটাই পারে থাকে, খেয়াল অর্ডার হয়ে যাবে। তাহলে এই ফ্যাক্ট এন্ড ইস্যু ইলাস্ট্রেশন আলোকে আমরা আরো ক্লিয়ার হলাম কিনা? তাহলে আপনার ভিডিও আছে, এবং আজকে ক্লাসটা কি মনে হচ্ছে, মানে আপনি শেখওয়ানের মোটামুটি এতটুকু ক্লাস করে মজা পাচ্ছেন কিনা শেখওয়ানে? যদি সত্যিকার অর্থে মজা পেয়ে যান, সেন্স এতটুকু দোতনা আসে, তাহলে বুঝতে পারবেন যে আপনার মনোযোগ স্থির, আমি বুঝতে পারবেন যে আপনি কিছু অর্জন করেছেন। তাহলে অর্জন হয় কিসের মাধ্যমে? মনোযোগের মাধ্যমে। অর্জন হয় কিসের মাধ্যমে? এই জন্য প্রমোদ চৌধুরী নামে এক সাহিত্যিক ছিল, তিনি কি বলেছেন, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই শিক্ষা দিতে হয়, স্বশিক্ষিত, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই শিক্ষিত। তো এটা প্রথমে কেমন একটা না, এটা কেমন কথা বলে যে এমন কিছু না বলেন যে কাটলে বড় হয়, টানলে ছোট হয়,
প্যারাডক্সিক্যাল না? টানলে তো বড় হবে, কাটলে তো ছোট হবে, কাটলে আবার বড় হয় কেন, টানলে আবার ছোট হয় কেন? আছে তো সমাজে। এটাও সেরকম মনে হচ্ছে না, তাই না? কি বলেছি? কাটলে বড় হয়। না, সুশিক্ষিত, সুশিক্ষিত কেমন? এত টিচার ছোটকাল থেকে তো মা বাবা পড়াইছে, আবার এত প্রাইভেট টিচার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব পড়লে সবাই তো জ্ঞান দিছে, তাহলে আমি অশিক্ষিত কেমন হবো? আসলে আপনাকে কেউ এক বিন্দু জ্ঞান দিতে পারতো না যদি আপনার মনোযোগ না থাকতো, ইচ্ছা না থাকতো। ক্লিয়ার? Yeah. এই জন্যই কথাটা বলেছে। কথাটা কি? সুশিক্ষিত মাত্রই এই জন্যই কথাটা বলেছে। এই সাহিত্যিক সত্যিকারে সে যে জ্ঞানী তার প্রমাণ রেখেছে। শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, সুশিক্ষিত ব্যক্তি মাত্রই। এটা সাথে ইসলামের কথাটা মিল আছে। আল্লাহ বলছে নাকি কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, মোহাম্মদ হেদায়েত দেওয়ার দায়িত্ব কিন্তু তোমার নয়। হেদায়েতের চাবি কার কাছে? আমার হাতে। তো আল্লাহ তারে কারকে হেদায়েত দিবে, এটা আবার একটা রহস্যপূর্ণ বিষয় আছে, খুবই সেন্সিটিভ, খুবই নাজুক একটা বিষয় আছে। সেটা হচ্ছে হেদায়েত আল্লাহ তাকেই দিবে যে নিজ থেকেই আগ্রহ দিবে। হেদায়েত অবারিত, তবে সূত্র একটা। আপনি সত্যটা নিতে চান, আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি এগিয়ে আসতে পারলে আল্লাহ দিয়েই দিবে, পুরোটাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগিয়ে আসার জন্য প্রয়োজন কি? নিউট্রালিটি, ওপেন থাকতে হবে, বায়াসড হওয়া যাবে না। মানে নিউট্রাল হতে হবে, নিউট্রাল হতে হবে, বাপ দাদা কিছুর ওটা না। আমি একটা জিনিস পড়তেছি, ওপেন মাইন্ডে আমি বিশ্লেষণ করবো, এটা কি অমুক রাইটারের কিনা, তমুক রাইটারের কিনা, কে লেখছে এটা এটা যদি আপনি বিবেক দিয়ে কোনো, এটা কি কথাগুলো সেন্সিবল কিনা, লজিক্যাল কিনা, পার্সিবল সেন্সিবল দেখুন, সেটা কিনা যাচ্ছে আপনার সাথে। আর আপনি চেষ্টা করুন, চেষ্টা তুমি আছো কিনা আমি জানি না, যদি তুমি সত্যি দেখে থাকো আমাকে সঠিক পথ দাও, এতটুকু না। মনটাকে শেষ করে দেবো, ফাইন। মনটাকে এ পর্যায়ে নিয়ে নিতে হবে। আপনি এখনো আস্তিক নাস্তিক আপনি জানেন না, আপনি নাস্তিক মনে করেন, কনফিউশনে পড়ে গেছে ষষ্ঠ আছে কিনা। তো আপনি যদি তখনও বলেন যে ষষ্ঠ তুমি আছো কিনা, আছো আমি জানি না, যদি তুমি থেকে থাকো আমাকে সঠিক পথ দাও, enough। এই দোয়াটা করবেন আর কি থাকবে, হার্ট ওপেন থাকবে আর নিউট্রাল থাকবেন। আপনি অবশ্যই অবশ্যই দা ভেরি প্ল্যাটফর্ম অফ ইসলাম ইউ মাস্ট কাম, ইনশাআল্লাহ পৌঁছে যাবো। ক্লিয়ার? তাইলে আলহামদুলিল্লাহ আমরা অর্জন করতে পেরেছি, কারণ আমাদের মনোযোগ ছিল। মনোযোগ, আলহামদুলিল্লাহ। তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়ে কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছে, এবং এতে করে কিছুদিন বোঝার তৌফিক দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই এতটুকু জ্ঞান আমাদের পরকালের মুক্তির জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। তাহলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে বা অ্যাকচুয়ালি আর পার্চুয়ালি। তো এই হলো বিষয়। আর আমি অতীতে ক্লাস করে আসতে পারিনি, আবার সরি করে নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। যে বৈঠকে, যে সমাবেশে, যে সেশনে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ না করা হয়, সেখানে যেন আফসোস করতে হবে। কি করতে হবে? প্রত্যেকটা মানুষকে আফসোস করতে হবে। আর এই আমার সেশনে যত ভুল ত্রুটি হয়েছে, আমার এই দোয়াটা পড়ানোর জন্য কি হয়েছে, এটা কাপ্পারা হয়ে গেছে। আমার কথা মতো ভুল থাকতেই পারে, সে ভুলের হতে না, কাপ্পারা হয়ে গেছে। আল্লাহ রাসূল এই কাজটা করুন। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ভাইজান। সবাইকে ধন্যবাদ। দেখলাম কিছুদিন আগে হ্যাঁ, বন্ধু ধরতে গিয়ে সে নিজে মানে ওপেন ছিল, ওপেন ছিল, নিউট্রাল ছিল, ফায়ার ছিল না, ফায়ার ছিল না। যেই নিউট্রাল থেকে ফায়ার, আর চেষ্টা করবো যে তুমি যদি থেকে থাকো তাহলে আমরা হয়ে যাবে, কেউ আর পিছিয়ে দেখবে না। নিশ্চয় থাকলে আসলে মানুষের এই বইটা কাল কোন ভাইয়ের? এটা এটা কি আপনার একাধিক? না, এটা এখানে বই আছে নাকি? বই আছে। ঠিক আছে, আপনাদের জন্য হয়তো আমি আর নিবো, হয়তো আমাকে লেকচার ফিরে দিয়েছে, লেকচার ফিরটা আপনারা নিবেন, নিয়ে পড়ে নিন। ঠিক আছে, আমরা হয়তো বা এই আলোচনা, মূল বইয়ের আলোচনা করবো, পাশাপাশি কথাও বলবো যখন এটা আলোচনা করবো। এখানে শিক্ষণীয় আছে। ঠিক আছে, বাবা মা সবাই আছে তো? সবাই থাকার কথা না, যাদের আছে বাবা মাকে জীবনের অংশ মনে করবেন, বাবা মাকে কখনো কষ্ট দিবেন না। ঠিক আছে, আসসালামু আলাইকুম।
অবশ্যই বলবো। ক্লাস কেমন লাগছে সেটা বলে দিন। হ্যাঁ? কত পড়াইছে? 5 পর্যন্ত পড়াইছে নাকি? 3 বছর। আজকে তো হলো পুরা এভিডেন্সের উপরে একটু দৃষ্টিভঙ্গি দেওয়ার কথা ছিল। আর শিডিউল ক্লাস শুরু হবে আগামী ক্লাস থেকে। তো আমাদের কি তাদের ডেফিনেশন নলেজটা অনেক এই হিসেবে আমার একটি ধারণা আছে। সেই ধারণা সম্পর্কে এটা যারা অনলাইনে আছেন আপনাদের কোনো বক্তব্য আছে ক্লাসের বিষয়ে বলতে পারেন নিঃসংকোচে। আমাদের বক্তব্য নাই, সুন্দর ক্লাস হয়েছে, ধন্যবাদ। হ্যাঁ, না, মাশাআল্লাহ, অনেক সুন্দর ক্লাস করেছেন স্যার। ঠিক আছে, তাহলে আপনাদেরকে ধন্যবাদ। দেখি ইনশাআল্লাহ আগামী ক্লাস শিডিউল ক্লাস মনে শুরু হবে করেছেন ওই যে পরবর্তী পরীক্ষা দিন। মঙ্গলবার। তাহলে জি জি আচ্ছা, তাহলে ভাই আজকের ক্লাসে মডেলের সময় কিন্তু পরবর্তী মঙ্গলবার। না আমরা বিষয়